আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস। বাংলাদেশে ২০০৮ সাল থেকে যে ডিজিটাল বিপ্লব আমরা দেখছি, যা বাংলাদেশের অগ্রযাত্রাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একটি রূপকল্প ২০৪১ সালে বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ দেশে রূপান্তর করার যে প্রচেষ্টায় আছি, তার জন্যই ৪ বছর আগ থেকে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়ে আসছে। এবার চতুর্থবারের মতো ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়ে আসছে এবং সে উপলক্ষে একটি মাহেন্দ্রক্ষণে আজকে এক হতে পারে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ করোনাকালীন সময়ে জাতীয় অর্থনীতি যখন অনেকটা শঙ্কিত হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে আসলে অর্থনীতির বিপ্লবটা আসলে হঠাৎ করেই থেমে যাবে কিনা, সেই সময় করোনার এই আঘাতকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব নানা রকম পদক্ষেপগুলো গ্রহণ করে। ফেব্রুয়ারিতে যখন করোনার প্রভাবটা মাত্র দেখা যাচ্ছে, সেই সময় আইসিটি ডিভিশনের সাথে মিলে ইক্যাব প্রথম এসওপিটি তৈরি করার চেষ্টা করে, সাথে বাণিজ্য মন্ত্রণালয়কে সাথে নিয়ে এবং অন্যান্য স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে, এবং তারই ফলশ্রুতিতে যখন একটির পর একটি ঘটনায় পুরো দেশের অর্থনীতিকে চলমান রাখতে লকডাউন এলাকাগুলোতে ই-কমার্স কোম্পানিগুলো তাদের সেবার মান চলমান রেখেছিল। এছাড়াও আমরা দেখেছি যে এই সময় ডিজিটাল কোরবানির হাট আয়োজন, একদিকে টিসিবির পেঁয়াজ অনলাইনে বিক্রির কার্যক্রম, অন্যদিকে জাতীয় আম মেলা সহ নানা রকম কর্মকাণ্ড ইক্যাব করে গিয়েছে। আর তারই স্বীকৃতি স্বরূপ আজকে এমন একটি মাহেন্দ্রক্ষণে রয়েছি, যখন আজ ডিজিটাল বাংলাদেশ পুরস্কার, জাতীয় ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড দ্বারা ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব ভূষিত হয়েছে। সেই উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফ আহনাফ আছি আপনাদের চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনার ই-কমার্স দ্য ড্রাইভিং ফোর্স ফর ডিজিটাল ইকোনমি, এই সেমিনারে আমাদের সাথে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নাহিম রাজ্জাক, মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড অ্যাডভাইজর ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং সভাপতিত্ব করবেন এনএম জিয়াউল আলম, পিএএ, সিনিয়র সচিব আইসিটি ডিভিশন। এছাড়াও আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব হোসনে আরা বেগম, এনডিসি, ম্যানেজিং ডিরেক্টর হাইটেক পার্ক অথরিটি, এবং আমাদের সাথে উপস্থিত আছেন এইচএম শফিকুজ্জামান, কোঅর্ডিনেটর বিজনেস প্রমোশন কাউন্সিল, মিনিস্ট্রি অফ কমার্স। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের ইতিমধ্যে ওয়েবিনারে অনেক গেস্ট জয়েন করেছেন, ইকেবের এক্সিকিউটিভ কমিটি মেম্বারগণ জয়েন করেছেন, এবং আমরা দেখছি বিভিন্ন অ্যাসোসিয়েশনের যারা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, তারাও আমাদের সাথে হচ্ছে ধীরে ধীরে জয়েন করবেন। সেই উপলক্ষে আপনাদের সাথে আজকের আলোচনায় আছি। তো এই যে ডিজিটাল বাংলাদেশের পটভূমি, যার মূল ভিত্তি কিন্তু হচ্ছে ডিজিটাল অর্থনীতি। ডিজিটাল অর্থনীতি বেগবান তখনই হবে যখন আমরা জানি যে আমাদের দেশের অর্থনীতিকে একটি সেন্ট্রাল, একটি কানেক্টিং পয়েন্টে আমরা এক করতে পারবো। যখন একটি প্রত্যন্ত অঞ্চলে বা রুরাল ই-কমার্সের রুরাল অঞ্চলে থাকা একটি নারী উদ্যোক্তা বা একজন তরুণ উদ্যোক্তা যখন তার পণ্যটি দেশে এবং দেশের বাহিরে সারা বিশ্বের কাছে তা ছড়িয়ে যেতে পারবে, তখনই কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি এর ভিত্তি তৈরি হবে। তো সেই নিয়ে আজকে আলোচনার আমাদের সাথে আমি সবার আগে অনুরোধ করব আজকের আমাদের অন্যতম বিশেষ অতিথি জনাব হোসনে আরা বেগম, ম্যানেজিং ডিরেক্টর হাইটেক পার্ক অথরিটি, আপাকে তার সূচনা বক্তব্য প্রদান করার জন্য। জি, আপনারা শুনতে পাচ্ছেন? আপা, আপনার সাউন্ডটি মিউট হয়ে আছে কোনো কারণে। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ওয়েবিনারের মাননীয় যিনি প্রধান অতিথি নাইম রাজ্জাক স্যার, সভাপতি মহোদয় আমাদের আইসিটি ডিভিশনের সিনিয়র সভাপতি যিনি সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম স্যার, এবং আজকে যারা বাকি উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি প্রথমে শুরু করতে চাই যে ইক্যাব একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের স্বীকৃতি তারা আজকে পেয়েছেন। চতুর্থবারের মতো যে ডিজিটাল বাংলাদেশ দিবস অনুষ্ঠিত হয়েছে,
সেই অনুষ্ঠানে তারা অ্যাওয়ার্ড পেয়ে। এই অ্যাওয়ার্ডটি প্রমাণ করে দেয় যে ইক্যাব আসলে সারা বাংলাদেশ জুড়ে সকলের ভালোর জন্য, সকলের যে মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটাকে চরিতার্থ করতে পেরেছে, সকলে কাজে এসেছে, সকলে কাছে আসতে পেরেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ইক্যাবকে। আজকের যে প্রতিপাদ্য বিষয় যে ই কমার্স হচ্ছে ডিজিটাল ইকোনমি ড্রাইভিং ফোর্স, আমি বলি মনে করি এটা যথার্থই নামকরণ করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে। কেননা এখন ডিজিটাল বাংলাদেশের যুগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন 12 ডিসেম্বরে যে আমাদের 2041 সালের মধ্যে আমাদের দেশটি হবে উন্নত দেশ, এবং তখন কিন্তু আমাদের বাংলাদেশ হবে ডিজিটাল ইকোনমি। ডিজিটাল ইকোনমির মাধ্যমে কিন্তু দেশ সমৃদ্ধ হবে। কারণ ইকোনমিক্যাল কন্ডিশন যদি ভালো না হয় কখনোই কোনো দেশ এগিয়ে যেতে পারে না। একটি উন্নত দেশকে পরিমাপ করাই হয় তার ইকোনমি কিরকম, তার জিডিপি কিরকম, তার পার ক্যাপিটা ইনকাম কত। আমরাও আমাদের পার ক্যাপিটা ইনকাম এখন যেটা আছে প্রায় 2000-এ, সেটাকে যদি আমরা বাড়িয়ে নিতে পারি 2041-এর মধ্যে, যেটা আমরা আশা করি যেটা আমাদের 12,000 ছাড়িয়ে যাবে, তাহলে তখন অটোমেটিকলি আমরা বলতে পারবো যে আমাদের এই দেশটিও এখন উন্নত দেশের ভেতরে সামিল হয়েছে। এবং আমরা এটা পারবো বলে বিশ্বাস রাখি এই জন্যই, কেননা ডিজিটালি আমরা অনেকগুলো দিক অ্যাচিভ করতে পেরেছি। আমরা ডিজিটালি যেটা আমাদের যে যেটা আমরা বলি যে আমাদের ডিজিটাল ভাবে আমাদের এখন কেনাকাটা করছি, আমাদের নথি যেটা যেটা আজকে আপনারা সবাই শুনেছেন যে 1,30,00,000 বেশি আমাদের ই নথি হয়েছে। আমাদের যেটা কানেক্টিভিটি একদম কেন্দ্র বিন্দু থেকে সেন্ট্রাল পর্যন্ত আমাদের কানেক্টিভিটি হয়ে গেছে। আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব হয়ে গেছে। আমরা আমাদের মানুষ যে তরুণ সম্প্রদায়কে কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য আমরা আপাতত এই মুহূর্ত পর্যন্ত 39টা জায়গায় স্থান নির্বাচন করেছি, সেখানে হাইটেক পার্ক নির্মাণ করার জন্য। এবং একে একে আমাদের 64 জেলাতে শেখ কামাল ইনকিউবেশন সেন্টার এবং কালকে ট্রেনিং কোটায় জানি মিটিং হবে, সেটি আমাদের হবে। সেখানে হলে পরে আমাদের অসংখ্য তরুণ সম্প্রদায়ের কর্মসংস্থানের ও সৃষ্টি হবে। কালকে তো অফিসে হ্যাঁ কাজে আমরা কিন্তু এখন বলতে পারি যে আমরা কিন্তু সরি ম্যাম, আপনার এটা একটু মিউট হয়ে গেছে, আরেকবার একটু আনমিউট করে নেবেন। এটা অটোমেটিক আছে। আপনার একটু খেয়াল করেন তো আপনাদের ওখান থেকে মিউট হয়ে যাচ্ছে কিনা, কারণ এটা বারবার করে মিউট হয়ে যাচ্ছে। কারণ আমি তো মিউট করছি না, কিন্তু দেখি একটু পর পর মিউট হয়ে যাচ্ছে। ম্যাম আমি আচ্ছা, দেখছি। একটু খেয়াল করেন তো আপনাদের ওখান থেকে। হ্যাঁ, অনেক সময় হোস্টের ওখান থেকে কিন্তু মিউট করা যায়। তো কাজে আমি যেটা মনে করছি আর কি, যে ডিজিটাল ইকোনমি করার জন্য যতগুলো যে সমস্ত গুলো বলে কেপিআই যেটা বলা হয়, সেটি কিন্তু আমরা আস্তে আস্তে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে ইচ্ছা আছে, যেটা আমরা 2041 সালের মধ্যে আমরা যে উন্নত দেশে হব, এবং সেখানে আমাদের সকলগুলো যে ক্রাইটেরিয়া বা কেপিআই সেগুলো আমরা অ্যাচিভ করতে পারবো, আমরা কিন্তু আসলে সেই সবগুলোর দিকে কিন্তু ধাবিত হচ্ছি। এবং কিন্তু সবচেয়ে বড় আমাদের আনন্দের বিষয় যে আমরা আমাদের যে জিডিপি প্রবৃদ্ধি কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে। আমাদের যেমন এখন 8% উপরে আমরা আমাদের জিডিপি বৃদ্ধি পেয়েছে, যেটা কিন্তু সারা বিশ্বের কোনো জায়গাতেই কিন্তু এত দ্রুত এতটা জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য করা যায়নি। আমাদের কিন্তু এখন অনেক ইনভেস্টর আসছে, দেশি বিদেশি। কেন আসছে? আসছে যে আমরা এখন আমাদের যে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে সমস্ত অ্যাটমসফিয়ার সৃষ্টি করতে পারছি, ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা যে সকল প্রণোদনা দিচ্ছি, এটি সারা বিশ্বে বিরল। এবং এই কারণের জন্য কিন্তু এখন দেশের বিভিন্ন দেশ থেকে এখন আমাদের দেশে তারা ইনভেস্ট করতে চাচ্ছে। তা এই যে এতগুলো কাজ যে আমাদের দেশে হতে থাকবে, তার জন্য আমাদের কানেক্টিভিটি প্রয়োজন আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? কানেক্টিভিটির প্রয়োজন আছে। সেই কানেক্টিভিটি কিন্তু আমরা এখন একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের ইনফো সরকার 3-এর মাধ্যমে কিন্তু এটা যাচ্ছে। এবং যার জন্য কিন্তু এখন একেবারে ইন্টেরিয়র লেভেল থেকে তারা কিন্তু ঘরে বসে এখন এই যে অনলাইনের কেনাবেচা হোক বা অনলাইনের অন্য সার্ভিস দেওয়া হোক, সেটা তারা দিতে পারছে। এই যে আপনারা যে মানে যে আজকে এই মানে ইয়েটা পেলেন, পুরস্কারটা পেলেন, এটি কিন্তু তারই ফসল যে এখন ঘরে বসে মানুষ তার দ্রব্য সামগ্রী থেকে শুরু করে অন্যান্য সকল প্রয়োজনীয় সামগ্রী তারা নিতে পারছে। তাদেরকে এই করোনার মধ্যে বাইরে যেতে হচ্ছে না। করোনা একটা ভয়াবহ মারাত্মক রকম মানে সংক্রামক ব্যাধি, যেটা ছুঁয়ে দিলে পরেই হয়ে যায়। যে এখন তাহলে পরে কারো ছোঁয়াছুঁয়ির মধ্যে না থেকে তারা যদি ঘরে বসে তাদের সকল জিনিস পেতে পারে,
এটাতে করে কি হচ্ছে, তারা শুধু পণ্যই পাচ্ছে না, তাদের কিন্তু ইকোনমিক্যাল যে লেনদেন হচ্ছে, ইকোনমির নিয়মটাই হচ্ছে একটা কমার্সের নিয়মটাই হচ্ছে এটা, যে আপনার অর্থনীতি যদি এক জায়গায় বসে না থেকে আপনার অর্থনীতিকে বিভিন্ন জায়গাতে চলাচল করতে দিতে হবে আরকি। তাকে তাকে মানে বিভিন্ন মাধ্যমের মধ্যে ব্যবহার করতে হবে। তখনই অর্থনীতির চাকা ঘুরবে। তো কাজেই অর্থনীতির চাকা ঘুরতে হলে এখন আমাদের যে ফান্ড, আমাদের যে টাকা, এটাকে ব্যবহার করতে হবে। এবং এটা ইকাবের মাধ্যমে এটি করা আমাদের অনেক বেশি সহজতর হয়েছে। এইজন্য আমি মনে করি যে ইক্যাব এখন আসলেই আমাদের ইকোনমি ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করছে। তো আমি এই প্রসঙ্গে আরেকটু বলতে চাইবো যে আসলে আমাদের যে হচ্ছে আরকি, যে আমাদের যে হাইটেক পার্ক যে হচ্ছে, সেখানেও কিন্তু আমাদের এখন এই সুযোগগুলো আমরা সৃষ্টি করে দিতে চাচ্ছি। কেননা এটি শুধুমাত্র এক জায়গাতে সীমাবদ্ধ না থেকে যদি ৬৪ জেলাতে আমরা আরো ভালোভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে পরে আমার মনে হয় মানুষজনের জন্য আরো সুবিধা হবে। আমরা এটাকে মাথায় রেখে প্রত্যেক জায়গাতেই কিন্তু আমরা মানে একেবারে বিভিন্ন চাল-ডাল, সহজ সেবা, মানে এদেরকে কিন্তু আমরা স্পেস দিচ্ছি। যেমন আমার যশোর হাইটেক পার্কে কিন্তু যে আমার কিন্তু চাল-ডালের স্পেস আছে। আজকে কিন্তু আমাকে তারা জানিয়েছে তারা রাজশাহীতেও একটা বড় একটা স্পেস নিতে চায়। তা এদের মাধ্যমে কিন্তু আপনাদের এই ই-কমার্স এর কাজগুলো কিন্তু আরো এগিয়ে যাবে আরকি। এটাকে আমি সবসময়ের জন্য পেট্রোনাইজ করার চেষ্টা করি। একই সাথে যদি আমরা স্টার্টআপ দেরকেও সেভাবে আমরা বলি। কেননা ই-কমার্স থেকে আরো একটা বড় ব্যাপার থাকে, যেটা আমরা বলি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। এটার জন্য কিন্তু তাদের কিছু সুযোগ সুবিধা করে দিতে হবে। যে সুযোগ সুবিধাগুলো কিন্তু আমরা করে দিচ্ছি আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে। ৬৪ জেলাতে এটা নির্মিত হবে এবং ইতিমধ্যে আমার ৮ টা জেলাতে এটা নির্মাণ কাজ চলছে। আরো ১১ টা জেলার জন্য আমরা আমরা সিলেকশন করে আমরা এখন কনসালটেন্ট নিয়োগ করছি। কাজেই ওখানেও খুব মানে অল্প সময়ের মধ্যে এটা হবে এবং এইসব জায়গাতে যে সমস্ত আমাদের আইটি কোম্পানি গুলো থাকবে বা স্টার্টআপ গুলো থাকবে, তারা কিন্তু তখন এইভাবে ডিজিটালি তারা ইকুইপড হবে, তারা কিন্তু সলভেন্ট হবে এবং সেই সাথে দেশের ইকোনমিকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আমি কিন্তু আমি সবসময়ের জন্য এটা আশা করি যে ইক্যাব তাদের শাখা-প্রশাখা আরো বিস্তৃত করবে। তারা আরো অনেক বেশি মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে এবং তাদের যাতে করে বেশি মানুষ উপকৃত হয় এবং সেই সাথে সেটা আরো কত ইজিলি, কত ফ্রিকোয়েন্টলি তারা ব্যবহার করতে পারে সেটা একটা। এবং একই সাথে এই যে আমাদের ই-কমার্স এর যে পণ্যগুলো, এটি কিভাবে বিদেশে রপ্তানি করা যায়, এখন আমার মনে হয় সেই দিকে তাদের দৃষ্টি দেওয়া উচিত। বিদেশে রপ্তানি করতে হলে তারা যাতে তাদের ফান্ডিংটা যাতে বিদেশে থেকে আসতে পারে, তারপর তাদের দ্রব্যগুলো যাতে কম খরচে বিদেশে পাঠানো যায়। এই জিনিসগুলো যদি হয়, আমার এখানে মনে হয় যে আমাদের যিনি আজকে প্রধান অতিথি আছেন নাঈম রাজাক স্যার, উনি আরো ভালো এই বিষয়ে বলতে পারবেন এবং উনি নিশ্চয়ই এই বিষয়ে কিছু পদক্ষেপ নেবেন। কমার্স মিনিস্ট্রি থেকে আছেন। কমার্স মিনিস্ট্রি কিন্তু এই বিষয়ে অনেক বেশি মাত্রায় সাহায্য করতে পারেন। আমার মনে হয় এখন এইদিকে আমাদের লক্ষ্য দিতে হবে। কেননা আমাদের অনেক, অনেক পণ্য আছে যেগুলো বিদেশে রপ্তানিযোগ্য এবং আমরা বিদেশে রপ্তানি করতে পারলেই কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি আরো অনেক উজ্জ্বল হবে, অনেক সমুজ্জ্বল হবে এবং আমাদের দেশ কিন্তু আরো বিস্তৃতি লাভ করবে সারা বিদেশের মাটিতে আরকি। তো আমি এখানে এটা বলে শেষ করছি। যদি আরো কিছু কথা থাকে বা প্রশ্ন থাকে আমি অবশ্যই সেটা জবাব দিব। কেননা আমি মনে করি যে সকল মানুষের মধ্যে আমাদের এই চেতনা বা এই ভালো লাগা ভালোবাসাটা ছড়িয়ে দেওয়া দরকার। এটি আমাদের সকলের দায়িত্ব। এটা আমার একার দায়িত্ব না। এটি আপামর জনসাধারণের দায়িত্ব। আমরা সবাই যদি জেগে উঠি, সবাই যদি আমরা চিন্তা করি যে ডিজিটালি আমরা আমরা সবকিছু ব্যবহার করব, তাহলেই কিন্তু ডিজিটাল বাংলাদেশ করাটা খুব দ্রুত হবে আরকি। কেননা সারা বিশ্বের সব জায়গাতেই কিন্তু এখন তারা অনেক, অনেক দূরে এগিয়ে যাচ্ছে। তারা এখন 4th রেভলিউশন নিয়ে না, এখন তারা 5th রেভলিউশন নিয়ে কাজ করছে। আমরা কিন্তু এখনো 4th রেভলিউশন এ মাঝামাঝি জায়গাতে আছি। কাজেই আমাদের কিন্তু আরো অনেক দূরে এগিয়ে যেতে হবে এবং খুব দ্রুত এগোতে হবে। কারণ বিশ্ব কিন্তু অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে এবং টেকনোলজি কিন্তু খুব দ্রুত পরিবর্তনশীল। খুব মানে যত তাড়াতাড়ি টেকনোলজি পরিবর্তন হয়ে যায়, তাতে করে আমরা যেটা যখন গ্রহণ করব, ইতিমধ্যে সেটা হয়তো দেখা যাবে অন্য কান্ট্রিতে অ্যাবসোলিউট হয়ে গেছে। কাজেই সেইজন্য আমাদেরকে অনেক এগিয়ে যেতে হবে, অনেক ট্রেনিং দিতে হবে এবং আমি মনে করি ই-কমার্স ইক্যাবের ট্রেনিং আরো অনেক যথার্থভাবে দেওয়া উচিত। এইজন্য আমার হাইটেক পার্ক থেকে আমরা কিন্তু অনেক ট্রেনিং এর ব্যবস্থা করেছি। আমরা ৬৪ জেলাতে ৬৪,০০০ ট্রেনিং দেব। আমার ১২ থেকে আরো ৩০,০০০ ট্রেনিং দেব। তাহলে প্রায় বলা যায় যে ১,০০,০০০ ট্রেনিং আমার হাইটেক পার্ক থেকেই হবে। কাজেই আপনারা সবসময় যদি আমাদেরকে জানান যে কি ধরনের কোর্স কারিকুলাম
আপনাদের জন্য সহজতর হবে, উপযোগী হবে এবং মানুষ এটাকে সহজে ধারণ করতে পারবে, ব্যবহার করতে পারবে। তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই কারিকুলামকে নিয়ে কাজ করব। কারণ আমরা প্রতিবার আমরা ট্রেনিং যখন আমরা পেপারে দেই, তার আগে কিন্তু আমরা আপনাদের সবার সাথে বসে কিন্তু কোর্স কারিকুলামটা ঠিক করি আরকি। তো কাজে আমি সেটা বলে এখনই করছি যে আমাদের কিন্তু আসলে ট্রেনিংও একটা বড় ফ্যাক্টর। কারণ মানুষের কিন্তু প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। একটা মানুষকে কিন্তু অনেক বেশি সমৃদ্ধ করতে পারে প্রশিক্ষণ, প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ। এটি কিন্তু আমাদেরকে যখন প্রশিক্ষণ দেয়া হতো, আমাদের সিভিল সার্ভিস ইয়ে থেকে অ্যাসোসিয়েশন থেকে বা আমাদের যে এই সাভার কোটা থেকে পিএটিসি থেকে তখন কিন্তু আমাদের এটা সবসময় যেন বলা হতো আরকি। তা কাজেই সেটারও খুব দরকার। তা আমি এই বলে কথা শেষ করছি। আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাই। কারণ আজকে উনি ৩ দিন না ৪ দিন ধরে উনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমার মনে হয় যে উনি যে কিভাবে এতটা মানে শ্রম দিচ্ছেন, এটা আমার কাছে মনে হয় যে এটা একমাত্র আইসিটি ডিভিশনকে ভালোবাসেন বলেই এটা করতে পারছেন। ভালোবাসা না থাকলে কিন্তু শ্রম দেওয়া যায় না। আমি নাঈম রেজা স্যারকে ওনাকে আমি পার্সোনালি খুব পছন্দ করি। উনি অত্যন্ত প্রোগ্রেসিভ একজন মানুষ। তাকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একই সাথে ইক্যাবে যারা আজকে যুক্ত আছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক কৃতজ্ঞতা আপা, আপনি যথার্থই বলেছেন। আসলে আমরাও কিন্তু সেই জিনিসটার দিকেই এগিয়ে যাচ্ছি, কারণ আমরাও বারবার বুঝছি যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে আমাদের দেশের উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং একই সাথে আমাদের নিজস্ব উৎপাদনমুখী নিজেদের মেড ইন বাংলাদেশ বা ব্র্যান্ড বাই বাংলাদেশ, আমাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে হবে যারা বাংলাদেশের পণ্যসমূহকে সারা বিশ্বের কাছে আসলে ছড়িয়ে দিতে পারে। তো এই ঠিক একই কথার সাথে তাল মিলিয়ে আমি এরপরে আসলে যেতে চাবো আমাদের প্রাইভেট সেক্টরের অ্যাসোসিয়েশন বাংলাদেশ কম্পিউটার সমিতি এর শহীদ মুনির ভাইয়ের কাছে, যিনি কাজ করছেন আসলে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে। বাংলাদেশের এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলছি বা যাই বলছি না কেন, এটাকে আমরা যখন নেক্সট ওয়ার্ডে গো ফরওয়ার্ড করব, তখন কিন্তু আমাদের আজকেও কিন্তু আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলছিলেন বা জানাচ্ছিলেন যে কিভাবে আসলে জানাচ্ছিলেন যে আসলে বাংলাদেশে কিভাবে আমরা নিজেরা অ্যাসেম্বল করে মোবাইল তৈরি করছি এবং আস্তে আস্তে কম্পিউটার ল্যাপটপ থেকে অনেক কিছুতে যাচ্ছি। তো আমি এখন অনুরোধ করবো বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট মুনির ভাইকে ওনার বক্তব্য প্রদান করার জন্য। আমি খুব অল্প করি আসলে, যেহেতু এটি একটি ওয়েবিনার এবং আমাদের অনেক বক্তা রয়েছেন, আমি অল্প সময়ের মধ্যে বা 5 মিনিটের মধ্যে আপনার আসলে বক্তব্যটি দিয়ে আমরা শুনতে চাচ্ছি। মুনির ভাই কি আছেন? ধন্যবাদ আসিফ আহনাফ, আমাকে ই কমার্স দি ড্রাইভিং ফোর্স ফর ডিজিটাল ইকোনমি এই ওয়েবিনারে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি এখানে হোসনে আরা আপা আছেন, আমার শ্রদ্ধেয় হাইটেক পার্কের এমডি, এবং হাকিম ভাই সহ অন্য যারা কলিগ বিন্দু আছেন, শফিকুজ্জামান ভাই আছেন, সবাইকে শুভেচ্ছা এবং ইক্যাবের সবাইকে শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের আইসিটি সেক্টরে সবচেয়ে পুরনো সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি 1987-এ যার যাত্রা শুরু হয়েছে, আজকে প্রায় 34 বছর। এই যাত্রাটা আমাদের যখন শুরু করেছিলাম, আমাদের একটাই ভিশন ছিল যে আমাদের পুরো দেশকে আইসিটি শিক্ষায় শিক্ষিত করা এবং এই টেকনোলজিকে সঙ্গে পরিচয় করে দেওয়া। আমার মনে আছে যে আমরা গ্রামে গঞ্জে দূর দূরান্তেও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম, যাতে আমাদের এই আইটি লিটারেসি সব জায়গায় বৃদ্ধি পায় এবং সবার হাতে হাতে যাতে কম্পিউটারটা পৌঁছে যায়। এবং তারই ফলশ্রুতিতে আমরা গত 9 মাসে আমরা ই কমার্সের যে সেবার মাধ্যমে সবার ঘরে ঘরে যেই পণ্য পৌঁছে দেওয়া, এই টোটালটাই সম্ভব হয়েছে আসলে টোটাল আইসিটি সেক্টরের সমন্বিত উদ্যোগের কারণে, সমন্বিত অগ্রগতির কারণে। আমি ই কমার্সকে ধন্যবাদ জানাবো, ইক্যাবকে ধন্যবাদ জানাবো। এই 9 মাসে কোভিডের সময়টাতে তাদের যে নিরলস পরিশ্রম এবং শ্রমের ফলে আমরা ঘরে বসে যে সেবাগুলো পেয়েছি, পুরো বাংলাদেশের মানুষ যে সেবাগুলো পেয়েছে, তা আসলে একটা বড় রকমের ভূমিকা রেখেছিল আমাদের এই ডিজিটাল কমার্সে এবং আমাদের এগিয়ে যাবার অগ্রগতির পথে। তার জন্য যারা কাজ করেছেন নিরলসভাবে সবাইকে ধন্যবাদ। যে কোনো জিনিসে আসলে একটা সমন্বিত পদক্ষেপ লাগে, সমন্বিত উদ্যোগ লাগে, এবং আমাদের এই আইসিটি সেক্টর আসলে ইন্ডিভিজুয়ালি যদি আমি চিন্তা করি তাহলে কেউ কিন্তু এগিয়ে যেতে পারবে না। সবার সমন্বিত প্রচেষ্টায় কিন্তু এই সেক্টরটা এগিয়ে যাচ্ছে
এবং এ কারণে এই সেক্টরের সঙ্গে জড়িত যারাই আছেন, এটা প্রাইভেট অথবা পাবলিক অথবা একাডেমিয়া, সবার সমন্বিত পদক্ষেপে আমরা আসলে এগিয়ে যাবার গল্পটা রচনা করতে পেরেছি। এবং এই গল্প রচনা করার কারণে শুধুমাত্র বাংলাদেশে না, আমরা এখন পৃথিবীব্যাপী কিন্তু বাংলাদেশের নামটি সুনামের সঙ্গে উচ্চারিত হচ্ছে। এখানে আমাদের হোসনে আরা আপা আছেন। আমরা 2019 সালে ভিশন 2021 বাস্তবায়নের জন্য হাইটেক পার্ক অথরিটি আর্মেনিয়াতে, যেটাকে বলা হয় আইসিটি অলিম্পিক, সেখানে উইসা চেয়ারম্যানস অ্যাওয়ার্ড, খুব প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড, সেটা আমরা রিসিভ করেছি। এবং আপা সহ আমাদের প্রায় পলক ভাইয়ের নেতৃত্বে প্রায় 45 জন একটা টিম আমরা গিয়েছিলাম আর্মেনিয়াতে এই অ্যাওয়ার্ডটা রিসিভ করার জন্য। প্রায় 2000-এর মতো তথ্য প্রযুক্তিবিদদের সামনে যখন এই ঘোষণাটি আসলো, ও সময় আক্ষরিক অর্থে আমাদের বুকটা খুব গর্বে ভরে গেল যে না, আমরা আসলেই কিছু করতে পেরেছি বা আমরা আসলে রাইট ওয়েতে এগিয়ে যাচ্ছি। এবং তারই ধারাবাহিকতায় এবার 2020 সালেও আমরা 9টি ক্যাটাগরির মধ্যে WCIT-তে 6টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছি। সেখানে আমাদের আইসিটি ডিভিশন আছে, A2Y আছে, আমাদের প্রাইভেট সেক্টর আছে। এই যে এগিয়ে যাবার গল্পগুলো কিন্তু আসলে সবাই মিলেই, সবার প্রচেষ্টার কারণেই সম্ভব হয়েছে। সে কারণে আমি ইন্ডিভিজুয়ালি কাউকে না, আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এই এগিয়ে যাবার পিছনে সবাই শক্তভাবে হাতে হাত রাখার জন্য। এবং আমি আশা করি এই এগিয়ে যাওয়াটা অব্যাহত থাকবে সবার সম্মিলিত প্রচেষ্টায়। আমাদের একটা জিনিস সবচেয়ে ভালো যে আমাদের এই প্রাইভেট সেক্টরের আমাদের যত ইন্ডাস্ট্রিগুলো আছে বা ইন্ডাস্ট্রি আমাদের বেসিস, বাক্য, ইক্যাব, আইএসপিবি, আমরা যে কোনো সময় কিন্তু খুব অল্প সময়ের ভিতরে এক হয়ে যেতে পারি এবং একসঙ্গে বসে কিন্তু আমরা এগিয়ে ডিসিশনগুলো নিতে পারি যে কোনটা রাইট কোনটা রং। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে এবং গভর্নমেন্ট, আমার মনে হয় যে আমাদের এগিয়ে যাওয়াটা ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে। তা আমি সবাইকে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি এসএসসি সভাপতি মুনির ভাইকে। আসলে আপনি খুব সুন্দরভাবে আসলে আমাদের যে পাথওয়েটা তৈরি হচ্ছে পুরো জিনিসটাকে নিয়ে আসলেন। আমরা যেটা বলছিলাম বা আপনার আলোচনা থেকে যেটা আসলো যে একটি অর্থনীতি ভিত্তি যখন ডিজিটাল বলা হচ্ছে তখনই কিন্তু অটোমেটিক সেটা ডিজিটাল কমার্স বা ই কমার্সের মাধ্যমে চলে আসছে। যার প্রধান 4টি অনুষঙ্গকে আমরা আসলে একত্রিত করছি। যার প্রথমটি হচ্ছে ডিজিটাল কানেক্টিভিটি, দ্বিতীয়ত হচ্ছে পেমেন্ট, তৃতীয়ত হচ্ছে লজিস্টিক এবং চতুর্থ হচ্ছে ট্রাস্ট। এই 4টি অনুষঙ্গের উপর ভিত্তি করে কিন্তু ই কমার্স আসলে পরিচালিত হবে বা আসলে বিস্তৃত হবে। ঠিক সেই জায়গা থেকেই আসলে আমি এখন চলে যাব আমাদের প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্ট অন্যতম একটি পার্টনার হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ISPAB, যারা আসলে এই ইন্টারনেট অ্যাক্সেসটাকে সারা দেশব্যাপী আসলে ছড়িয়ে দিয়ে নিয়ে তাদের মেম্বারদের সহ কাজ করে যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে আমি যে করব MA হাকিম, প্রেসিডেন্ট ISPAB, উনাকে আসলে এই ডিজিটাল কানেক্টিভিটি নিয়ে আসলে উনাদের যে চেষ্টাটা একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টাটা, সেটাকে নিয়ে আসলে খুব ছোট্ট করেই আসলে 3 মিনিটের মধ্যে আসলে উনার একটু জানান। জি, আসসালামু সবাইকে ধন্যবাদ আসিফ আহনাফ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হোসনে আরা আপা এবং সিনিয়র সচিব জিয়ান ইসলাম স্যার, সবাইকে শুভেচ্ছা। ডিজিটাল বাংলাদেশের আজকে সেই সাথে ইক্যাবকে অভিনন্দন। ডিজিটাল বাংলাদেশের 2020 অ্যাওয়ার্ড আজকে যেটা আপনারা পেয়েছেন, এবং মাননীয় সচিব মহোদয়ের কাছেও আমরা কৃতজ্ঞ। আইএসপি অ্যাসোসিয়েশনকেও একটি সম্মাননা প্রদান করা হয়েছে। আমি মনে করি যে আপনার এই সম্মানের জন্য আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বাররা আগামী দিনগুলোতে সরকারের সাথে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরো সচেষ্ট ভূমিকা রাখবে। আমরা যদি বিগত কয়েক বছর আগেও দেখি যে বাংলাদেশে ইন্টারনেট ইন্ডাস্ট্রিটা মূলত মোবাইল ইন্টারনেট কেন্দ্রিক নির্ভর ছিল, এবং বিগত 2 বছর যাবৎ ফিক্সড ব্রডব্যান্ড কিংবা ফাইবার অপটিক্স ব্রডব্যান্ডের মাধ্যমে বিভিন্ন গ্রাহক কানেক্টিভিটি হচ্ছে, এবং যার প্রত্যেকটাই আমি আসলে বিহাইন্ড দ্য সিন কারিগর বলবো আইসিটি মিনিস্ট্রি এবং আমাদের মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আইসিটি ডিভিশনের বেশ কিছু প্রকল্প আছে যেটা আমাদের হোসনে আরা আপা বলেছেন, যে ইনফো সরকার 3, ইনফো সরকার 2 এবং বাংলা গভ প্রজেক্ট। এবং বাংলা গভ প্রজেক্টের মাধ্যমে সরকার প্রধান যেটা করলেন যে বিভাগীয় শহরগুলোকে কানেক্টিভিটি এবং ঢাকার সাথে কানেক্টেড করলেন।
এর ফলশ্রুতিতে যেটা দেখা গেল, বিভাগীয় শহরগুলি কিন্তু ইন্টারনেট, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় বিভিন্ন গ্রাহক পর্যায়ে কানেক্টিভিটি নিয়ে চলে আসলেন। এবং পরবর্তীতে ইনফো সরকার 2 যেটা শুরু হয়, ইনফো সরকার 2-তে দেখা গিয়েছিল যে জেলা পর্যায়ে একটা বড় নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এবং জেলা পর্যায়ে নেটওয়ার্ক তৈরি হওয়ার পর থেকেই মূলত ইন্টারনেট পেনিট্রেশন, ফিক্সড ব্রডব্যান্ড কিংবা আমরা আইএসপি থেকে সবসময় বলে আসি যে প্রোডাক্টিভ ইন্টারনেট, এই প্রোডাক্টিভ ইন্টারনেটের যে পেনিট্রেশনটা, এটা ইনফো সরকার 2 থেকেই পরিলক্ষিত হয়। এবং ডেফিনেটলি আমাদের অ্যাসোসিয়েশনের এখানে একটা অবদান আছে, কিংবা আমাদের সদস্য প্রতিষ্ঠান যারা আছে তারা বিভিন্ন নিরলসভাবে চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় মাইল ফলক আমি বলতে পারি হচ্ছিল কি ইনফো সরকার 3। এই বর্তমানে ইনফো সরকার 3-তে যেটা হয়েছে, ফাইবার অপটিক্সের মাধ্যমে কানেক্টেড হয়ে গেছে। এই ফাইবার অপটিক্স কানেক্টেড হয়ে যাওয়াতে দেখা যাচ্ছে যে আমরা 2021 সালে আশা করছি যে ইন্টারনেটের পেনিট্রেশন, ফিক্সড ব্রডব্যান্ডের পেনিট্রেশন আজকে পর্যন্ত প্রায় আছে 7 থেকে 8%, এবং আগামী বছরে ইনফো সরকারের 3-র বদৌলতে আমরা আশা করছি যে এটা 20 থেকে 25% বেড়ে যাবে। তার ফলশ্রুতিতে যেটা হবে, বাংলাদেশের যে জিডিপি গ্রোথটা আছে এটা প্রায় 1% মতন বৃদ্ধি পাবে বলে আশা করছি। সেই সাথে হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি এবং ই কমার্স কিংবা ডিজিটাল ইকোনমির কথা আমরা যেটা বলছি, এই ডিজিটাল ইকোনমিতে আমার মনে হয় যে খুব বড় একটা ভূমিকা রাখবে। এবং আজকের ওয়েবিনারের যে সাবজেক্টটা ছিল যা ড্রাইভিং ফোর্স ফর ডিজিটাল ইকোনমি, এবং এটা ইক্যাপ কিংবা ই কমার্স অ্যাসোসিয়েশন কতটুকু ভূমিকা রাখছে এটা আসলে বিশদ আলোচনার বিষয় না, কারণ তার প্রাপ্তি আজকে সকলেই ইক্যাপ অ্যাসোসিয়েশন আপনারা পেয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী জুনাই আহমেদ পলক ভাইয়ের মাধ্যমে। তা আমার মনে হয় ডিজিটাল ইকোনমিতে আইএসপি যেভাবে একটা ভাইটাল ভূমিকা রাখবে, ইক্যাব একটা রাখবে, এবং তৃতীয়ত হচ্ছে গিয়ে মোবাইল ফিনান্সিং যে সার্ভিসগুলি আছে, নগদ, বিকাশ কিংবা অন্যান্য যে সার্ভিসগুলি আছে। তা ইক্যাব অ্যাসোসিয়েশনকে আসলে এই করোনার সময় বিগত 9 মাস যে সাপোর্ট দিয়েছে সাধারণ জনগণকে এবং ডেলিভারি সিস্টেমের মধ্যে, আসলে এটা একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারবো সরকারের জন্য, এবং আপনার অ্যাসোসিয়েশনের জন্য বড় অ্যাচিভমেন্ট। সেই জন্য আবারও কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি, এবং সেই সাথে আশাও করছি আগামী বছর আমাদের একটা বড় চেঞ্জেস চলে আসবে ইন্টারনেট ইন্ডাস্ট্রি কিংবা ইন্টারনেট ডোমেনে, এবং বড় সংখ্যক একটা জনগণ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, এরা সবাই একটা মেইন স্ট্রিমের সাথে যোগাযোগ করবে, এবং বেসিক্যালি সব ইন্ডাস্ট্রিরই একটা বড় চেঞ্জেস আসবে বলে আশা করছি। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আবারও সবাইকে ডিজিটাল বাংলাদেশের শুভেচ্ছা। অনেক অনেক কৃতজ্ঞতা এবং আপনাদেরকে অনেক অনেক শুভকামনা যে আজকে এই ডিজিটাল বাংলাদেশ পুরস্কার, জাতীয় পুরস্কারটি আইএসপি এবিও পেয়েছে। আপনার শারীরিক অসুস্থতার কথা আমরা শুনেছি, তাহলে হয়তো আমরাও আসলে আজকে আপনার সাথে দেখা হতো। কিন্তু চমৎকার ভাবে আসলে আপনি ইন্টারনেট অ্যাক্সেস এবং ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পগুলো আসলে কিভাবে পুরো দেশের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে কাজ করে যাচ্ছে তার প্রতি যথার্থই আসলে আপনার কথা থেকে উঠে এসেছে। এই মুহূর্তে আসলে আমরা একটু চলে যাব একটু প্রাইভেট সেক্টরে। আমরা দেখছি যে করোনাকালীন সময়ে বিভিন্নভাবে ই কমার্স কোম্পানিগুলো কিন্তু তাদের সেবার মানটা বিভিন্নভাবে চলমান রেখেছে। একই দিকে যখন বাসাবাড়িতে গ্রোসারি বা এই সার্ভিসগুলো আসলে চলমান ছিল, অন্যদিকেও আমরা দেখেছি যে কিভাবে ফুড বা খাদ্য নিয়েও আসলে হোম ডেলিভারি করে আসলে রেস্টুরেন্ট গুলো আসলে তাদের অবস্থান তুলে ধরেছে। ঠিক তৃতীয়ত আরেকটি দিকে দেখা গিয়েছে যে আমাদের নারী উদ্যোক্তাগণ বা বাসায় বসে তারা আসলে নিজস্ব রান্না করে তারা কিভাবে একটি হোম ক্যাটারিং জায়গা থেকে তৈরি করে একটি ভালো উদ্যোক্তা হয়ে ওঠার গল্পগুলো আসলে উঠে এসেছে। সেই নিয়ে আমি খুব অল্প করে মাত্র 3 মিনিট আসলে একটু যেতে চাবো। হচ্ছে আমাদের মাঝে একটি স্টার্টআপ রয়েছে কুকআপস নামে। কুকআপস এর সিওও নাসমিনের কাছে আমি একটু যেতে চাই। উনার এই অভিজ্ঞতাটি আসলে আমরা একটু শুনতে চাবো খুব ছোট করে। থ্যাংক ইউ আমাকে বলতে দেওয়ার জন্য। থ্যাংক ইউ এখানে যারা ডিগনিটারিজ আছেন তাদের থেকে আজকে আসলে আমি অনেক কিছু শুনলাম। আমার ভলিউম কি ঠিক আছে? কেউ কি বলতে পারবেন? জি জি, সুন্দর শোনা যাচ্ছে আপনি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো কুকআপস কি সেটা একটু ছোট্ট করে বলি, 30 সেকেন্ড। কুকআপস যেটা করে, আমাদের অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, ফেসবুক গ্রুপ এন্ড পেজ আছে। তো তার মাধ্যমে ঢাকা শহরে যেই ডাইনাররা হোম কুকড ফুড চাচ্ছে, রেস্টুরেন্ট ফুড না বা কমার্শিয়াল কিচেনের ফুড না, তারা যারা হোম কুকড ফুড চাচ্ছে তাদেরকে আমরা কানেক্ট করিয়ে দেই উইথ
আমাদের যারা হোম কুকস আছে তাদের সাথে। সো আমাদের এখন 2000-এরও উপরে কুক আছে, এবং এটা এমন না যে যারা চাচ্ছে তারাই এই প্ল্যাটফর্মটা জয়েন করতে পারছে। there is a stringent procedure, তাদের কিচেন ইন্সপেক্ট করা হয়, তাদের খাওয়া ইন্সপেক্ট করা হয়, হাইজিন এন্ড সেফটি গাইডলাইন্স মানে কিনা সেটা দেখা হয়, এবং প্রতি মাসে কিন্তু এটা রি-ইন্সপেক্ট করা হয়। সো যারা পাশ করে তারা এখানে আছে আর কি। সো উই ক্যান ভাউচ ফর কোয়ালিটি। এবং আমাদের 99% আমাদের যেই কুকরা আছে তারা সবাই মহিলা, এবং এদের মধ্যে 97% অফ দিস 99% হচ্ছে গিয়ে কোনোদিন কুকআপসের আগে তারা কোনোদিন আর্ন করেনি। সো কুকআপসের মাধ্যমে তারা বাসায় থেকেও এবং ফ্লেক্সিবিলিটি সহ তারা আর্ন করতে পারছে। এটা তাদের জন্য অনেক বড় পাওয়া। বাট বিসাইডস দ্যাট আমরা অনেক রকমের ট্রেনিং করি সো দ্যাট আমাদের যারা কুক আছে আমাদের প্ল্যাটফর্মে তারা যেন অ্যাডভান্স করতে পারে ইন হোয়াট দে ডু। সো আমাদের ফটোগ্রাফি ট্রেনিং হয় সো দ্যাট ফুড ফটোগ্রাফি তারা ভালো করে করতে পারে। যেহেতু সোশ্যাল মিডিয়া বা অ্যাপে ছবি সহ তারা পোস্ট করে এবং ডাইনাররা ছবিটা ভালো না লাগলে কিন্তু তারা কিনবে না। তারপরে আমরা কিচেন সেফটি এন্ড হাইজিন নিয়ে ট্রেনিং দেই। আমরা তাদেরকে প্রেজেন্ট করবে কিভাবে ফুডটা, কি ল্যাঙ্গুয়েজে প্রেজেন্ট করবে সেটা নিয়েও ট্রেনিং দেই। সো অনেক ক্ষেত্রে এটা অনেক হ্যান্ডস অন অ্যাপ্রোচ, কিন্তু যাদেরকে আমরা হয়তো অ্যাসিস্ট করতে পারছি, মানে আমরা একদম ভিজিবল ডিফারেন্স দেখি। হ্যাঁ, একজনকে যখন আমরা এই প্ল্যাটফর্মে আনি তার 3 মাস পরে তাদের আর্নিং তো অবশ্যই, বাট আর্নিং ছাড়াও তাদের সেলফ কনফিডেন্স, তারা কিভাবে নিজেদেরকে এক্সপ্রেস করে, তাদের ফ্যামিলি তাদেরকে কিভাবে ভ্যালিউ করে, সেটা অনেক চেঞ্জ হয়। সেটা ছাড়াও আমাদের পুরুষ কুকরাও আছে, they're breaking gender barriers and cooking and serving and hosting. আর আমরা পুরো প্যান্ডেমিকটাই কিন্তু অ্যাক্টিভ ছিলাম, কিন্তু সেই অ্যাক্টিভিটিটা আসলে আমরা কন্টিনিউ করতে পারতাম না যদি না আমরা ইক্যাপ থেকে এন্ড মিনিস্ট্রি অফ কমার্স থেকে সাপোর্টটা যদি আমরা না পেতাম। সো সেটা আমাদের যে অ্যাসিস্ট্যান্সটা দেওয়া হয়েছিল যে হ্যাঁ, ইউ ক্যান অ্যাক্টিভেট ইউর রাইডার্স, ইউর ডেলিভারি ম্যান এন্ড ইউ ক্যান ডেলিভার, সেই ধরনের অ্যাসুরেন্সটা যে দেওয়া হয়েছিল এবং সেটা যে আমরা করতে পেরেছি। প্রথম দিকে কিছু হিকাপস ছিল, বাট তারপরে আমরা মোটামুটি স্মুথলি করতে পেরেছি, সেটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল ইক্যাবের কাছে এবং যারা ইনভলভড ছিলেন, যেটা বললাম মিনিস্ট্রি অফ কমার্সের কাছে এন্ড এনি আদার অ্যাসোসিয়েশনস এন্ড মিনিস্ট্রিজ। বেসিক্যালি অ্যাবসলিউটলি আপনি আসলে ওই অ্যাঙ্গেলটাই নিয়ে এসেছেন যে আসলে করোনাকালীন সময়ে যখন সবকিছু থেমে গিয়েছিল তখনই কিন্তু আসলে আমরা গভর্নমেন্টের বিভিন্ন অথরিটি গুলোর সাথে যোগাযোগ করা শুরু করি। এখানে আমাদের আইসিটি ডিভিশন যেভাবে এগিয়ে এসেছিল এবং বড় পরিসরে মিনিস্ট্রি অফ কমার্স বা বাণিজ্য মন্ত্রণালয় যখন পুরো জিনিসটাকে টেক ওভার করে সারা দেশব্যাপী আসলে ই কমার্সকে ছড়িয়ে দিয়ে সেই সময় দেশের অর্থনীতিকে চলমান রাখার জন্য তার সবচেয়ে বেশি আসলে হয়। একদিকে আমরা দেখেছি ঢাকা বিভাগীয় কমিশন কিভাবে আমাদেরকে স্পিকার প্রদান সহ বিভিন্নভাবে তারা সাহায্য করেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রশাসন সহ সবাই যাতে এই সময় অর্থনীতি চলমান থাকে। ঠিক একইভাবে এই যখন ঘটনাগুলো ঘটছিল আমরা কিন্তু সিকুয়েন্সিভলি আলোচনা করছিলাম যে অনেকগুলো পরপর ঘটনা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন ছিল। যেমন আমরা দেখছিলাম যে গ্রামের অনেক ক্ষেত্রে কৃষক তার উৎপাদিত পণ্যসমূহ কিভাবে বিক্রি হবে একটি দিশেহারা অবস্থায় ছিল। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কৃষি পণ্যসমূহ ঢাকায় কিভাবে পৌঁছাবে এটা নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা বা প্রবলেম ছিল বা তার টেনশন ছিল। তখনই কিন্তু ইকে বাণিজ্য মন্ত্রণালয়কে সাথে নিয়ে হচ্ছে জাতীয় আম মেলার আয়োজন করে এবং এর পরপরই আবার আমরা জানি যে কুরবানির হাটে তাদের কন্ট্রিবিউশন ছিল এবং পরবর্তীতে দ্বিতীয়ত সবচেয়ে বড় যে জায়গাটা ছিল যে যখন আমরা দেখছিলাম যে পেঁয়াজের মূল্যটি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল সেই সময় কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এবং তার উইংস টিসিবি আসলে আমাদের কাছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ আমাদের কাছে এগিয়ে আসে এবং সেই জায়গাটিতে আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের শফিক স্যার আমাদের সাথে আছেন, যিনি AHM শফিকুজ্জামান। উনি বিজনেস প্রমোশন কাউন্সিল আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের কোঅর্ডিনেটর এবং উনি টিসিবি কেও আসলে বাণিজ্য মন্ত্রণালয় হয়ে কোঅর্ডিনেট করছেন। সো এই যে একটা চমৎকার জায়গা অর্থাৎ আইসিটির সাথে কমার্সের অর্থাৎ তখন ডিজিটাল এবং কমার্সের একটা মেলবন্ধন কিন্তু আমরা আসলে
বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই জায়গায় পেয়েছি। তো শফিকুলের কাছ থেকে আমরা এখন খুব অল্প করে একটু শুনতে চাবো, এরপরে আমরা আবার আপনার কাছে আসবো পরবর্তীতে, কারণ অনেকেরই কারণ আপনাকে আমি আরেকবারও দিতে চাই, কারণ আমরা যেটা বলেছি যে আমাদের 4টা কম্পোনেন্টের একটা হচ্ছে ট্রাস্ট। সো ট্রাস্ট ইস্যু নিয়ে আমরা আসলে আমরা শেষ অংশে আবার একবার আলোচনা করবো, কিন্তু প্রথম অংশে আসলে এই সময়টাতে আসলে যেটা আমরা বলছি যে ডিজিটাল অর্থনীতি বিনির্মাণ ড্রাইভিং ফোর্স, সেটার জায়গা থেকে আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ধন্যবাদ আসিফ। আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আজকে 4th ডিজিটাল ডে এবং সেখানে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইক্যাপ কর্তৃক আয়োজিত দি ড্রাইভিং ফোর্স অফ ডিজিটাল ইকোনমি ওয়েবিনারে আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের সবার প্রিয় নাইম রাজ্জাক এমপি স্যার, এবং আজকে সভাপতিত্ব করছেন আমাদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সিনিয়র সেক্রেটারি আইসিটি ডিভিশন জিয়ান আলম স্যার, এবং আমার আরেকজন প্রিয় ব্যক্তিত্ব আছেন আমাদের হোসনে বেগম স্যার, উনি এমডি হাইটেক পার্ক, এবং আমার দুজন প্রাইভেট সেক্টরের আছেন শহীদ মনির ভাই, উনি বিসিএস এর প্রেসিডেন্ট, এবং হাকিম ভাই, আমরা আইএসপি এর প্রেসিডেন্ট। আমার কথা শুনলাম, এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের পক্ষ থেকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। তা আমাদের কেবল গতকালকে শেষ হয়ে গেল একটা মেগা ইভেন্ট যেটা আইসিটি ডিভিশন করেছে, ডিজিটাল ওয়ার্ল্ড 2020, এবং সেখানে এই ই কমার্সে অবদান রাখার জন্য আইসিটি ডিভিশন মিনিস্ট্রি অফ কমার্সকে বিশেষ সম্মাননা দিয়েছে, এবং আমরা গতকাল সন্ধ্যার পরে সেই সম্মাননা স্মারক যেটা গ্রহণ করেছেন আমাদের বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন। এবং আমি এখানে বলতেই হবে আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় এবং আমাদের সচিব মহোদয়, ওনাদের দিক নির্দেশনা আমরা যেভাবে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এটা আসলে বলবো যে টোটালি আমাদের দেশের সিনারিওটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা জানেন যে কোভিডের সময় মার্চে যে লকডাউন হলো, তারপরে যেহেতু লকডাউনের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থাটা ভেঙে পড়লো, এবং আমি আসলে মিনিস্ট্রিতে যে এডিশনাল সেক্রেটারি হিসেবে আমি ইন্টারনাল ট্রেড এবং ইম্পোর্টটা দেখি, সেখানে আমাদের পণ্যগুলো সরবরাহের বিষয়ে একটা বড় চ্যালেঞ্জ ছিল। এর পরবর্তীতে যে জিনিসটা হলো, যেহেতু লকডাউনে সবাই সোশ্যালি ডিস্টেন্স, যেটা ডিজিটাল ওয়ার্ল্ডে 2020 মানে মূল থিমটা ছিল, যেটা ছিল যে সোশ্যালি ডিস্টেন্স এবং ডিজিটালি কানেক্টেড, তাই ঠিক সেই মুহূর্তে ঠিক আজকের দিনে আমরা যে ওয়েবিনার করছি, এইটা কিন্তু আমরা মার্চ এপ্রিল মে মাসে যে ওয়েবিনার গুলো করতাম সেটা কিন্তু অনেকটা ইফেক্টিভ ছিল না, কিন্তু এখন কিন্তু আমরা এই ক্ষেত্রে অনেকটা স্মার্ট হয়েছি। কিন্তু এই স্মার্টনেসটা শুরু হয়েছে কিন্তু আরো 12 বছর আগে, 12 ডিসেম্বর 2008 মাননীয় প্রধানমন্ত্রী যখন উনি নির্বাচনী ইশতেহারে ঘোষণা করলেন ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের রিয়ালিটি 12 বছর পরে আমরা দেখতে পাচ্ছি। সমস্ত লকডাউনে সারা ওয়ার্ল্ডে যেখানে অ্যাডভান্স যে ইকোনমি, গোটা ইউরোপ আমেরিকা শহর সবাই যেখানে আপনার টোটালি আপনার একটা তাদের ইকোনমি একটা বিশাল একটা ভয়াবহ একটা ধস নেমেছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেটা হলো জীবনের সাথে জীবিকাকে যে ত্যাগ করে দিয়েছেন, এবং সেই জীবিকার জন্য যে জিনিসটা ছিল যে আমরা ডিজিটালি প্রস্তুত ছিলাম দেখে আমাদের কিন্তু ইকোনমি কিন্তু আপনার থেমে নেই। আমাদের যদিও গ্রোথটা যেটা 8% থেকে আমরা অনেকটা অ্যারাউন্ড 5 এর দিকে নেমে আসছে, কিন্তু তারপর এটা ওয়ার্ল্ডে একটা লিডিং আমাদের গ্রোথ হচ্ছে। এবং আমাদের এক্সপোর্ট যদি দেখেন, আপনার লাস্ট জুলাইতে আমাদের এক্সপোর্ট হয়েছে সর্বসময়ের মধ্যে সবচেয়ে রেকর্ড পরিমাণ এক্সপোর্ট হয়েছে। এবং আমরা কিন্তু এই যে বিষয়গুলো, এগুলোর সাথে আমার যে একটা দায়িত্ব বিজনেস প্রমোশন কাউন্সিল, আমরা আসলে প্রমোট করি আমাদের 7টা সেক্টরের মধ্যে আইসিটি সেক্টর একটা ইম্পর্টেন্ট, তার সাথে অ্যাগ্রো সেক্টর আছে, লেদার সেক্টর আছে, ফিশারিজ সেক্টর আছে, এরকম 7টা সেক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে। সেখানে আমাদের এখানে আইসিটি রিলেটেড যে অ্যাসোসিয়েশন গুলো আছে, এখানে মুনির ভাই আছেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি, হাকিম ভাই আছেন, আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ওনারা যে অ্যাসোসিয়েশন, এবং তার সাথে আমাদের আলমাজ ভাই আছেন বেসিসের, আমাদের এরপরে আছেন আমাদের যেটা ব্যাকো যেটা কল সেন্টার, এবং বিপিও যেটা বিজনেস প্রফেশনাল আউটসোর্সিং, এবং সর্বোপরি আমাদের ই কমার্স। এই ই কমার্সকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা আসলে বলবো যে এটা একটা মানে বাংলাদেশে একটা মানে টোটাল আমাদের সিনারিও, যেটা হলো আমরা ফিজিক্যাল মার্কেট প্লেস থেকে আমরা ডিজিটাল মার্কেট প্লেসে একটা ট্রান্সফরমেশন হয়েছে। এবং এই ইটাবের বা এই বিজনেসে আমাদের গ্রোথ কিন্তু কোভিড এর মধ্যে সবকিছুই নেগেটিভ, কিন্তু দেখেন আমাদের ই কমার্সের গ্রোথ, আমাদের এই বিজনেস এটা ওয়ার্ল্ডে সাথে যদি আমরা কম্পেয়ার করি, এটা কিন্তু আসলে একটা বলবো যে মনে করার মতো আমরা গ্রোথ করেছি। আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের মিনিস্ট্রি অফ কমার্স আমরা
বেশ কিছু ডিজিটাল আমরা সার্ভিস দিচ্ছি, যেমন আমাদের CCIND তে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে ওয়েলএম, আমাদের জয়েন্ট স্টকে আমরা অনলাইনে আমরা আমাদের কোম্পানি ফরমেশনের জন্য আমরা ট্রান্সফরমেশন করেছি, টোটালি ডিজিটালি আমরা করছি। ইপিবির অনেক কাজ আমরা এক্সপোর্ট প্রমোশন গুলোর আপনার অনেকগুলোই আমরা অনলাইনে করছি। আমাদের এর পাশাপাশি গভর্নমেন্টের যেটা আছে, আমরা বাংলাদেশ হলো সিগনেটরি আপনার ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন ক্রস বর্ডার পেপারলেস ট্রেড, এটা ইউএন এর একটা ডকুমেন্ট এবং বাংলাদেশ প্রথম দেশ হিসেবে এটার সিগনেটরি, যেটা আমরা মিনিস্ট্রি অফ কমার্স অলরেডি সিগনেচার করেছি। এবং আসলে ক্রস বর্ডার ট্রেডটা হলো আপনার পেপারলেস। তারপরে আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যে আছে এনবিআর, তারা হলো ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করছে। আমাদের যেটা বিডা, যেখানে আমাদের ইনভেস্টমেন্ট অথরিটি যেটা আছে, তারা ওয়ান স্টপ সার্ভিস করছে। এগুলো কিন্তু সবকিছুই কিন্তু আপনার সেই ডিজিটাল বাংলাদেশের যে ভিশন, সেই ডিজিটাল বাংলাদেশের ভিশনের সাথে আপনার রিলেটেড। হ্যাঁ, আমাদের ছেলেদের যেটা আছে, আমরা কি শুধু কি বিদেশি প্রোডাক্ট বা এই ডিজিটাল ডিভাইস গুলো কি আমরা ব্যবহার করব, আমরা কি অ্যাপস গুলো ব্যবহার করব, নাকি আমরা তৈরি করব? যে কথাটা আমাদের হোসনে স্যার বললেন যে আমাদের 4IR, ফরেন ইন্ডাস্ট্রি রেগুলেশন যেটা, সেটার মধ্যে আছি, সেখানে আমাদেরকে এটা পুরোপুরি আমাদেরকে এখানে অনবোর্ড হতে হবে। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে আসতে হবে, আমাদের IoT, আমাদের রোবোটিক্স, আমাদের ক্লাউড কম্পিউটিং, আমাদের ব্লক চেইন, এই সব কিছুই কিন্তু এই ইকোসিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসবো। এখন আজকের যে বিষয়টা আছে সেটি হলো যে আমাদের যে ড্রাইভিং ফোর্স ডিজিটাল ইকোনমি, সেখানে আমরা সত্যিকার অর্থে রাইট ট্র্যাকে এসে, এবং আসিফ যেটা বললো, আমরা এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা যেটা করছি যে ডিজিটাল আমাদের যে পলিসি আছে, সেই ডিজিটাল ইকোনমি যে এবং আমাদের ই কমার্স পলিসি, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা ইতিমধ্যে আম মেলা খুবই সাকসেস একটা আমাদের আম মেলা হয়েছে, ডিজিটালি আমাদের গরুর হাট করেছি এবং সেটা কোরবানিতে প্রায় 27,000 গরু কেনা বেচা হয়েছে। এবং রিসেন্টলি আমরা যেটা করেছি যে আমাদের টিসিবি আপনার স্বল্প আয়ের মানুষের জন্য আমরা ট্রাক সেলে আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করি। পেঁয়াজের বাজারে যখন ক্রাইসিস তৈরি হলো, সেখানে টিসিবি ট্রাকে বিশাল লাইন, এখানে হয়তো মধ্যবিত্ত যারা আছে তারা হয়তো সেখানে অ্যাক্সেস ছিল না। আমরা তখন টিসিবির এই পেঁয়াজ আমরা অনলাইনে, আমাদের বেশ কিছু অপারেটর, ই কমার্স অপারেটর, তারা অনলাইনে একটা মানে সাকসেসফুলি আপনারা সেল করেছেন। তা আমার এই কথাগুলো এই জন্যই যে আমরা যারা গভর্নমেন্টের পার্টি আছে, এখানে হোসনে ম্যাডাম আছেন, আমাদের জিয়াউল আলম স্যার আছেন, বা আমাদের আইসিটি মিনিস্টার আছেন, সবাই কিন্তু, এবং নাহিম রাজ্জাক আপনাদের অ্যাডভাইজার, সবাই কিন্তু আমরা রেগুলেটরি পলিসি সাপোর্ট আমরা দিয়ে যাব। কিন্তু যে জিনিসটা হলো যে আপনারা যারা ইয়াং ওয়ার্কফোর্স আছেন, আপনারা আমাদের যে প্রজেক্টটা আসছে, ই বাণিজ্য করব, নিজের ব্যবসা করব, আমরা অলরেডি 2,500 এন্টারপ্রেনার আমরা তৈরি করেছি, যাদেরকে আমরা 11 দিন 63টা মডিউলে আমরা ই কমার্স প্ল্যাটফর্ম কিভাবে করতে হয় সেই বাণিজ্যের জন্য আমরা সেই ট্রেনিং গুলো দিচ্ছি, এখনো চলছে। আমাদের টার্গেট নেক্সট জুনের মধ্যে আমরা 5,000 ম্যান পাওয়ার তৈরি করবো, যারা ই কমার্স বিজনেসটা করতে পারবে। আমাদের ফেজ 2-তে আরো 12,000 আমরা এই ট্রেনিং করবো। সরকার কিন্তু আপনাদেরকে বিভিন্ন ভাবে সাপোর্ট দিচ্ছে। আমাদের যেটা এক্সপোর্টের ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস বা যেগুলো আছে আমাদের, সেটা হলো আপনার আইসিটি আমাদের এক্সপোর্টটা 1 বিলিয়ন থেকে আমাদেরকে টার্গেট যে আমরা আগামী 3 বছরের মধ্যে 5 বিলিয়ন নেব, এটা আসলেই সম্ভব এবং সেই স্বপ্ন আমরা দেখছি। এবং আমাদের আরেকটি প্রজেক্ট আছে EC4, যে এক্সপোর্ট কম্পিটিটিভ ফর জব, সেখানে আমাদের ওই যে হোসনে ম্যাডামের হাইটেক পার্কে, সেখানে একটা টেকনোলজি আমরা সেন্টার করছি। তো এগুলো কিন্তু সবকিছুই কিন্তু আপনাদের এই ইয়াং ফোর্স যারা আছে, তাদেরকে আমরা অ্যানালগ থেকে ডিজিটালাইজেশনের দিকে, তা আমি বিশ্বাস করি বাংলাদেশ ওয়ার্ল্ডের বুকে একদিন লিড দিবে। আমাদের এখানে যে সিলিকন ভ্যালি, যেটা আমাদের অনেকগুলো আইসিটি পার্ক হচ্ছে, সেই পার্কগুলো এক একটা সিলিকন ভ্যালি হবে। এবং আমরা আসলে কোথায় অবস্থান করছি এটা ম্যাটার করে না, আমরা ডিজিটালি কতটুকু কানেক্টেড, সেইভাবে আমরা আমাদের কতটুকু সারা ওয়ার্ল্ডের সার্ভিসগুলো আমরা দিতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং ই কমার্স অ্যাসোসিয়েশন এবং ইক্যাপকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি ওয়েবিনার করার জন্য, এবং এখানে আমাকে সংযুক্ত করেছেন, এই জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের সামনের যে ডিজিটাল ওয়ার্ল্ড, সামনের যে ডিজিটাল বাংলাদেশ, সেটা আমরা বাস্তবায়নের একদম মাঝামাঝি সময় থেকে আমরা এখন একদম ফাইনাল স্টেজে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি আমাদের আইসিটি সেক্টর, আমাদের গার্মেন্টস যেমন একক প্রোডাক্ট, সেই আইসিটি সেক্টরটা একদিন এইটাই লিড করবে সারা বাংলাদেশকে, সারা বিশ্বের বুকে, এই প্রত্যাশা ব্যক্ত করছে। এবং
আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি শফিকুজ্জামান স্যার আপনাকে। আসলে আপনি যে জায়গাটিকে আসলে নিয়ে আসলেন, যেটা আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালেই কিন্তু ঘোষণা করেছিলেন যে 2021 সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করবে, এবং তারই কিন্তু আসলে ফলশ্রুতিতে আমরা দেখছি যে এই করোনাকালীন সময়েও আসলে কিভাবে পুরো ডিজিটাল ইকোনমিটি চলমান রয়েছে, যেখানে সবকিছু কাজ কিন্তু এখন ভার্চুয়ালি সংগঠিত হচ্ছে, একসাথে হচ্ছে। এবং এছাড়াও আমরা দেখছি যে এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু আমাদের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি দেখছি যে বাংলাদেশ ডাক বিভাগের ডিরেক্টর জেনারেল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি এর ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক আমাদের সাথে রয়েছেন। আমরা প্রত্যেকেই একে একে আমরা আপনাদের কাছে যাব। তো এই মুহূর্তে আমরা আসলে যে জিনিসটি বলছিলাম যে যখনই আমরা ইন্টারনেট বলি বা যখন আমরা আসলে স্বনির্ভরতার কথা বলি বা অর্থনীতির কথা বলি, যেখানে ই কমার্সের কথা আসবে, তখন কিন্তু ট্রানজেকশন বা ক্যাশলেস সোসাইটির কথা বলি, সবকিছু কিন্তু ট্রানজেকশন একটি ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আমরা দেখি যে অনেক ক্ষেত্রে ক্যাশলেস বা লো ক্যাশ ইকোনমিতে যাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে একটি ভয় থাকে, সেটা হচ্ছে একটি সিকিউরিটি অ্যাসপেক্ট, যে আমার কার্ডটি কি হ্যাক হয়ে যাবে কিনা, বা আমি আসলে কোনো রকমের নিরাপত্তা ঝুঁকিতে পড়বো কিনা, এরকম একটি চিন্তা কিন্তু আসলে আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কাজ করে থাকে। এবং অনেক ক্ষেত্রে আমরা এই জায়গাটি সিকিউরিটি নিয়ে অনেক ক্ষেত্রে কনসার্ন থাকি, বা সাইবার অ্যাটাক বা সাইবার বুলিং নিয়েও আমাদের অনেক রকম দুশ্চিন্তা থাকে। তো সেটি নিয়েই কিন্তু আমরা জানি যে আইসিটি ডিভিশন থেকে কিন্তু একটা ডিজিটাল সিকিউরিটি এজেন্সি আলাদাভাবে গঠন করা হয়েছে, এবং তারই ডিরেক্টর জেনারেল এবং আমাদের এলআইসিটি প্রজেক্টের পিডি জনাব এমডি রেজাউল করিম এনডিসি আমাদের সাথে আছেন। আমরা উনার কাছে শুনবো, এবং পরবর্তীতে উনার পরে আমরা অন্যান্য যে বাংলাদেশ ডাক বিভাগ সহ আমাদের প্রাইভেট সেক্টরে যারা আছেন, আমাদের অন্যান্য অ্যাসোসিয়েশন বা প্রেসিডেন্ট আছেন, সবার থেকে আমরা শুনবো। তবে এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের রেজাউল করিম ভাইয়ের কাছে। আপনার কাছ থেকে আসলে খুব সিকিউরিটি অ্যাসপেক্টে প্রথমে খুব অল্প করেই আসলে রেজা ভাই শুনতে চাবো। ধন্যবাদ আশিক। মাননীয় প্রধান অতিথি এবং সভাপতি, ডিস্টিংগুইশড গেস্ট, আসসালামু আলাইকুম। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের ইক্যাব অ্যাসোসিয়েশনকে, ই কমার্স অ্যাসোসিয়েশনকে, আজকে বাংলাদেশ দিবসের শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া, সাধারণ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার জন্য। তো আজকে যে কথাটি আজকে ওয়েবিনারের বিষয়বস্তু, ই কমার্স দ্য ড্রাইভিং ফোর্স ফর ডিজিটাল ইকোনমি, কথাটা খুবই সত্য, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর এই প্যান্ডামিকের সময় যেটা একেবারেই প্রমাণিত হয়ে গেছে যে ই কমার্স কতটা ইম্পর্টেন্ট এবং কতটা জায়গা আমাদের দখল করে ফেলেছে। তো এখানে অনেক কিছু আলোচনা হচ্ছে এবং হয়েছে। আমাদের আইসিটি ডিভিশনের যে ভূমিকা আমাদের আইটিএস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা সবসময় তাদের সাথে আছি। যেমন আমি যদি বলি, এলআইসিটি প্রজেক্টের পক্ষ থেকে ইক্যাবের সাথে আমরা সবসময় আছি, তাদের এন্টারপ্রেনিউর, তাদের যে প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা আছি। আর এই ক্ষেত্রে শুধুমাত্র যেহেতু সময় কম, আমি একটি জিনিস বলবো, ই কমার্স গত কয়েক মাসে অনেক গুণে বেড়েছে, এবং এটা এই যে বেড়েছে, এটা আরো বাড়তেই থাকবে। তো এটার যে একটি রিস্ক রয়ে গেছে, সিকিউরিটির ব্যাপারটি, সাইবার সিকিউরিটির ব্যাপারটি, সেটা অনেক ক্ষেত্রে অবহেলিত থাকছে। তো এই জন্য বলবো যে ই কমার্স অ্যাসোসিয়েশন এই মুহূর্তেই এটা তার যে সদস্যরা আছে তাদেরকে নিয়ে এই সাইবার সিকিউরিটির ব্যাপারে প্রশিক্ষণের ব্যবস্থা বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ব্যবস্থা করা উচিত। সেই ক্ষেত্রে আমাদের ডিজিটাল আইসিটি ডিভিশনের পক্ষে আমরা ডিজিটাল সিকিউরিটি এজেন্সি থেকে সর্বপ্রকার সহযোগিতা করব। কারণ আমরা ব্যবসায় নেমে যখন অনেকটা এগিয়ে যাব, হঠাৎ করে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তখন কিন্তু এটা আমার ফিজিক্যাল যে রিস্ক থাকে। আমার একটা দোকান থাকলে আমি কি করি, এই দোকানটা সেটা রক্ষা করার জন্য আমি সিকিউরিটি গার্ড রাখি, আমি সিসি ক্যামেরা লাগাই, অনেক কিছু করি। কিন্তু আমার সেই দোকানটি যখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে আসে, তখন কিন্তু আমি সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করি না। এই জায়গাটিতেই আমাদের নজর দিতে হবে যে আমাদের বেশিরভাগ সময় এখন ভার্চুয়াল জগতে কাটে, বিশেষ করে যারা
ই কমার্সের সাথে জড়িত, তাহলে আমার ভার্চুয়াল জগতের যে সম্পদ, যে দোকানটি, যে আমার প্রতিষ্ঠানটি, সেটাকে রক্ষা করার জন্য আমাকে সতর্ক হতে হবে। এই বিষয়ে প্রশিক্ষণ যেমন একটা জিনিস, আমাকে প্রথমে জানতে হবে আমার ডিভাইস, আমার সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হবে। আমার গাড়ি আছে, আমি গাড়ি চালাতে রাস্তায় নামাচ্ছি, আমি ড্রাইভিং জানি না, তাহলে অ্যাক্সিডেন্ট করব। তো আমি আমার ডিভাইসগুলি চালানোর জন্য আমাকে জানতে হবে এবং জানার জন্য কিছুটা ট্রেনিং এর দরকার আছে। তো এই ক্ষেত্রে এবং ডিভাইস টেকনোলজিক্যাল যে যে কিছু ব্যাপার আছে, আমাকে অ্যান্টিভাইরাস আপডেট করতে হবে, পয়সা দিয়ে কিনে সে অ্যান্টিভাইরাস লাগাতে হবে। এই যে কথাগুলো, এই জিনিসগুলো তাদেরকে জানাতে হবে। এখন আমাদের অনেক বোনেরা এই ই কমার্স ক্ষেত্রে আসছেন, তারা আয়ও করছেন, যে তারা কিন্তু অনেকেই জানেন না, শুধুমাত্র তাদের ব্যবসায়িক জিনিস না, তারা অনেক সময় ব্যক্তিগতভাবে আক্রান্ত হচ্ছেন। অতএব এই জিনিসগুলো যে ই কমার্স, ই ক্যাবের এখনই প্রয়োজন যে তাদের সদস্যদের এই বিষয়ে সচেতন করা। আমি আর কথা বাড়াবো না, আমি আহ্বান জানাচ্ছি এবং আমি ডিজিটাল সিকিউরিটি এজেন্সি রেডি যে ই ক্যাবের সাথে সহযোগিতা করার জন্য, এই তাদের সচেতন সাইবার সিকিউরিটি ক্ষেত্রে সচেতন করার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ রেজি ভাই। আপনাকে সবসময় আমরা সাথে পেয়েছি, যেভাবে আমরা দেখেছি এলআইসিটি প্রজেক্টের মাধ্যমে আপনি যেভাবে ঢাকা, চট্টগ্রাম সব বিভিন্ন জায়গায় ই কমার্স উদ্যোক্তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং এখন আরো একটি বড় গুরুত্বপূর্ণ জায়গায় আপনি রয়েছেন যখন সিকিউরিটি কনসার্নটে নিয়ে কাজ করছেন, এবং আমরাও আশাবাদী যে পুরো বাংলাদেশের জাতিকে এই ট্রেড সিকিউরিটি নিয়ে বা ই কমার্স সিকিউরিটি নিয়েও আমরা প্রচুর কাজ আসলে একসাথে কাজ করতে পারবো। এবং আমাদের আজকের ওয়েবিনারটা আসলে ফলপ্রসূ তখনই হবে যখন আপনারা প্রত্যেকে যারা বিভিন্ন স্টেক থেকে আমাদের সাথে এসেছেন, আমাদের সাথে একত্রিত হয়েছেন, তারা যখন বিভিন্ন ভাবে আমরা আসলে আমাদের আজকের পুরো প্রোগ্রামটি আমরা রিপোর্টের দ্বারা হচ্ছে রেকর্ড করাচ্ছি, যেখানে আমরা প্রত্যেকের সাথে আমরা আপনাদের সাথে আলাদা আলাদা ভাবে বসবো বাংলাদেশে ই কমার্সের কার্যক্রমকে এবং ডিজিটাল অর্থনীতি বিনির্মাণে আপনাদের প্রত্যেকের অবদানগুলোকে আরো কিভাবে ত্বরান্বিত করা যায়, এবং আমরা কিভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে একসাথে একটি শক্তিশালী জাতি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে পারি, সেই কাজগুলো আসলে আমরা করে যাব। তো আমরা যেটা বলছিলাম যে আমরা দুটি এখন এই মুহূর্তে আমাদের যে চারটি কম্পোনেন্টের একটি কম্পোনেন্ট হচ্ছে কিন্তু আমরা বলছিলাম লজিস্টিক। সো আমরা লজিস্টিক্স এর কাছেই আসলে যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সদ্য নতুন নিযুক্ত হওয়া ডাক বিভাগের মহাপরিচালক জনাব সিরাজ উদ্দিন। তো ওনার কাছেও আমরা যাব, কিন্তু ওনার যাওয়ার আগে আমি একটু প্রাইভেট সেক্টরের কথা একটু শুনে আসি। আমাদের মাঝে উপস্থিত আছেন ফাহিম মাসরুর, সাবেক বেসিস প্রেসিডেন্ট এবং আজকের ডিল.com এর উনি ফাউন্ডার। সো আমরা একটু থার্ড মাইল বা লজিস্টিক কানেক্টিভিটি নিয়ে আসলে ফাহিম ভাইয়ের কাছে প্রথমে শুনবো, এরপর খুব ছোট করি, এরপরে আমরা সরাসরি চলে যাব সিরাজউদ্দিন স্যারের কাছে। ধন্যবাদ, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইক্যাবকে এবং আসিফকেও আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে সংক্ষেপে দুটো কথা বলবো। আজকে মোটামুটি যারা এখানে গেস্ট ছিলেন, স্পিকার, বিশেষ অতিথি সকলেই বলেছেন বিভিন্ন কথা, তা আমি আসলে সবগুলির সাথেই একমত হয়েই বলছি। আসলে আজকে দেখেন আমরা যে অবস্থায় আছি, আজকে বেশ ইন্টারেস্টিং একটা হেডলাইন এসেছে প্রথম আলো পত্রিকায়। আপনারা যদি দেখেন, মেইন কভার স্টোরি ছিল একটা, যে ডিজিটাল বাংলাদেশের যে আজকে যেহেতু 12ই ডিসেম্বর, সেখানে একটি টাইটেল ছিল সুবিধা শহর কেন্দ্রিক, পিছিয়ে গ্রামের মানুষ। এটাই কিন্তু একটা বড় থিম ছিল। আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি খুব হয়তো সময় উপযোগী একটা ব্যাপার বা রিলেভেন্ট একটা থিম, যে আমাদের ডিজিটাল বাংলাদেশটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে কিছুটা এখনো শহর কেন্দ্রিক হয়ে আছে। তো এটাকে আসলে যে করেই হোক আমাদের সারা দেশে ছড়িয়ে দিতে হবে। আর সারা দেশ এবং ই কমার্সের জন্য কিন্তু ব্যাপারটা এরকমই। আমরা গত কয়েক মাসে যদি বলি বা গত কয়েক বছরে বলি, আমাদের ই কমার্স সেক্টর কিন্তু অনেক দূর এগিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ঘুরে ফিরে আমরা দেখি যে কিছুটা হলেও শহর কেন্দ্রিক হয়ে আছে। ইভেন আমরা যদি করোনার মধ্যে দেখি, করোনার মধ্যে কিন্তু যদি নাম্বার দেখা যায়, শহরে কিন্তু প্রায় 2-3 গুণ ট্রানজাকশন বেড়ে গেছে, কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আবার ট্রানজাকশন উল্টো আরো কমে গেছে, মানে গ্রোথ কিন্তু নেগেটিভ হয়ে গেছে। তো এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কাছে মনে হয় আমাদের যারা পলিসি মেকার্স আছে সবাইকে দৃষ্টিটা দিতে হবে। তো দুইটা মেইন ব্যাপার আসলে, এটা ই কমার্স বলি বা সাধারণ ডিজিটালাইজেশনের কথা বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি দুইটা বড় প্রতিবন্ধকতা আছে। একটা প্রতিবন্ধকতার কথা অলরেডি হাকিম ভাই বলে গেছে,
ডেটা কানেক্টিভিটি, যেটা আসলে আমাদের দেশের, আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আসলে এটার অভাবটা তেমন একটা বুঝি না, কারণ আমরা সকলেই ব্রডব্যান্ডের সাথে কানেক্টেড থাকি। কিন্তু একটা গ্রামের মানুষ একেবারে প্রত্যন্ত অঞ্চলে যদি বলি বা প্রান্তিক পর্যায়ে, তাদের জন্য কিন্তু আসলে ইন্টারনেট ব্যবহার করাটা ভেরি এক্সপেন্সিভ, এবং অনেক ক্ষেত্রে শুধু ব্যয়বহুলও না, অনেক ক্ষেত্রে তারা পারেও না করতে, কারণ সেখানে এখনো 3G 4G পৌঁছায় নেই। আর যদি পৌঁছেও থাকেও, তাদের কিন্তু আসলে এই যেই মোবাইল অপারেটরদের যে ডেটার খরচ, সেই খরচটা কিন্তু আমাদের দেশে এখনো অনেক বেশি, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় প্রায় 3 থেকে 4 গুণ। তো সেটা আসলে আমাদের, যেহেতু ওই সেক্টরের লোকের পারচেজিং পাওয়ার কম, তাদের জন্য কিন্তু আসলে ভেরি ডিফিকাল্ট হয়ে পড়ে। তো সেই জায়গাটাতে একমাত্র সলিউশন আমি মনে করি যে ম্যাসিভ ভাবে ব্রডব্যান্ড ছড়িয়ে দেওয়া গ্রামে গঞ্জে। আমি অত্যন্ত আশাবাদী যে আসলে ইনফো সরকার 3 প্রজেক্টটা, যদিও একটু সময় লেগেছে, বাট আমি আশাবাদী, যেটা হাকিম ভাই বললো যে এটা আগামী 2021 সালের মধ্যে আসলে ব্রডব্যান্ডের পেনিট্রেশন 7% থেকে 20% ক্রস করবে। আমরা আসলে উই আর ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আমরা আশা করি যে এইটাকে খুব হাই প্রায়োরিটি দিয়ে যাতে আইসিটি মন্ত্রণালয় নেয়, এবং এটা শুধুমাত্র সরকারি পর্যায়ে না, সরকারি অফিস আদালতে থাকবেই, আমি মনে করি একেবারে ঘরে ঘরে পৌঁছে দেওয়া উচিত। কারণ আমরা এখন যদি ধরেন, আমরা দেখছি যে আসলে ঘরে ঘরে কিন্তু ক্যাবেল ডিশ চলে গেছে। তো যদি ক্যাবেল ডিশ যেতে পারে, তাহলে একেবারে ফিজিক্যাল ক্যাবেল দিয়ে, তাহলে ব্রডব্যান্ড কেন যাবে না? তো আমার কাছে মনে হয় সেটা ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার যেটা আমার কাছে মনে হয় যে ই কমার্সের জন্য সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের লজিস্টিক নেটওয়ার্কটা মানে বৃদ্ধি করা। এখানে আমরা অত্যন্ত আনন্দিত যে মিস্টার সিরাজউদ্দিন আহমেদ, নবনিযুক্ত ডিজি মহোদয়, আমাদের সাথে জয়েন করেছেন। প্রথমেই তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে কংগ্রেচুলেট করছি এই নতুন পজিশনটাতে আমাদের সাথে নিয়ে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি। তো আমার কাছে মনে হয় যেটা অলরেডি আমাদের কোম্পানি গত 2 বছর ধরেই কিন্তু সারা বাংলাদেশের এই পোস্ট অফিসের মাধ্যমে যেই প্রোডাক্টটা পৌঁছানো হয় ই কমার্সের, এটা কিন্তু আমরা গত 2 বছর ধরেই কাজ করছি ই ক্যাবের যে প্রজেক্টটা আছে ই পোস্টের সাথে। তো সেটার কিছু এক্সপিরিয়েন্স হয়তো আমি এই প্রসঙ্গে শেয়ার করতে পারি। আমরা দেখেছি যে এটা আসলে একটা বিরাট ব্যাপার যে পোস্ট অফিস সারা বাংলাদেশের 450-500 উপজেলায় সব অনেক কম মূল্যে আসলে পৌঁছে দিচ্ছে, যেটা আসলে প্রাইভেট কোম্পানির মাধ্যমে একটা প্রোডাক্ট ঢাকার বাইরে পৌঁছাতে যখন দেখেন 150 টাকা লাগে, সেখানে কিন্তু পোস্ট অফিস এটাকে মাত্র 25-30 টাকার মধ্যে পৌঁছে দিচ্ছে। এটা একটা আসলে বিরাট ব্যাপার। তো এই ব্যাপারটাকে আরো বেশি ত্বরান্বিত করতে হবে। কিন্তু এই জায়গায় কিছু সমস্যা আছে, দুইটা সমস্যা আমি হয়তো ডিজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। একটা হচ্ছে এখনো কিন্তু স্পিডটা অনেক বেশি, স্পিডটা অনেক কম। যেমন আমরা যদি প্রাইভেট একটা কোম্পানির মাধ্যমে একটু কোনো লাইক কুষ্টিয়া বা আরো মানে যে কোনো একটা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে পৌঁছাতে চাই, ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন লাগে, যদিও খরচটা অনেক বেশি। বাট পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছাতে গেলে সেটা প্রায় 7-10 দিনও লেগে যায়, এবং অনেক ক্ষেত্রে এটা ট্র্যাক করা যায় না। তো এই জায়গাটাতে আমি মনে করি এই পোস্ট অফিসগুলিকে যদি আমরা ট্র্যাকিং সিস্টেমের আন্ডারে নিয়ে আসি খুব তাড়াতাড়ি, এবং ওই সকল জায়গায় যদি আমি ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে বা নেসেসারি ইকুইপমেন্ট দিয়ে তাদেরকে ইকুইপ করতে পারি, তাহলে এটা একটা বিরাট একটা মাইল ফলক হবে, এবং এটা আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ধরনের সহায়তা হবে। আরেকটা ব্যাপার আছে যে এখনো এই ই পোস্টের সুবিধাটা শুধুমাত্র জেলা সদর এবং উপজেলা সদর পোস্ট অফিসগুলোর মধ্যেই আসলে সীমাবদ্ধ আছে, সব মিলে হয়তো 550-600-র মতো। কিন্তু আমরা জানি যে বাংলাদেশে প্রায় 8000-এর মতো পোস্ট অফিস আছে, যেখানে আসলে এই ই পোস্টের সার্ভিসটা আসলে একেবারে ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে আসলে মানে শুরু করা যেতে পারে। তো এই ব্যাপারটাতে আমরা মনে করছি যে মাননীয় নবনিযুক্ত ডিজি মহোদয় তার দৃষ্টি দিবেন, এবং আমি মনে করি যে আসলে সত্যি কথা বলতে যদি দেখেন যে গ্রামের লোকের যে আসলে কিন্তু পারচেজিং পাওয়ার কম, এখন গ্রামের একটা মানুষও কিন্তু চায় ই কমার্সে পার্টিসিপেট করতে, সেও কিন্তু এখন স্মার্টফোন ব্যবহার করছে। বাট সে যদি দেখে যে আমি একটা 200 টাকা দামের শার্ট কিনবো, যেটা হয়তো ঢাকা থেকে আসতে হবে, সেটার জন্য যদি আমার 150 টাকা লজিস্টিক কস্ট লাগে, তাহলে কিন্তু ওই 200 টাকা শার্টের দাম কিন্তু 350 টাকা হয়ে যাচ্ছে। তো সেটা আসলে তার জন্য ফিজিবল, এবং এই জন্যই কিন্তু আমরা এখনো এই ই কমার্সটাকে সারা দেশে রুরাল বাংলাদেশে ছড়িয়ে দিতে পারিনি। কিন্তু সেখানে যদি এই 200 টাকার শার্টটা যদি সে মাত্র 30-40 টাকায় ডেলিভারি কস্ট পায়, তাহলে কিন্তু এটা সম্ভব। এবং এটা আসলে সত্যি কথা বলতে প্রাইভেট সেক্টরের পক্ষে ওই লেভেলের এত কম খরচে এটাকে দেওয়াটা সম্ভব না। এই জায়গাটাতে আসলে গভর্নমেন্টের ভূমিকা নিতে হবে। এবং আমরা জানি যে আজকে যে অ্যামাজন যে বিরাট একটা জায়গায় চলে এসেছে, সেটা কিন্তু এসেছে শুধুমাত্র
20 বছর আগে যেটা ইউএস পোস্ট অফিস, যেটা সরকারি পর্যায়ে চলে, তার সহায়তায় কিন্তু অ্যামাজন আজকে এই জায়গায় এসেছে। এখনো তো অ্যামাজনের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে ডেলিভারির, কিন্তু তারা কিন্তু প্রথম 10-15 বছরে মার্কিন সরকারের যে ইউএস পোস্ট, সেটার উপর ভিত্তি করেই কিন্তু ই কমার্স সেক্টরটাকে এত দূরে এগিয়ে নিয়ে গেছিল। তো আমি মনে করি এই জায়গাটাতে বাংলাদেশ পোস্টের একটা বিশাল ভূমিকা আছে। ইক্যাব অলরেডি কাজ করছে। আমরা আশা করি যে এই সহায়তা, প্রাইভেট সেক্টর, পাবলিক এবং প্রাইভেট সেক্টরের সহায়তা আগামী দিনগুলিতে আরো অনেক বৃদ্ধি পাবে এবং আমরা সকলে একটা সারা দেশের জন্য এই ই কমার্সটাকে ছড়িয়ে দিতে পারবো। ধন্যবাদ আসিফ। অনেক ধন্যবাদ ফাহিম ভাই। একদম একদম সুস্পষ্ট কিছু পয়েন্ট আমরা আসলে দেখলাম উঠে এসেছে, কারণ আমরাও বারবার বলছি যে ই কমার্সের মাধ্যমে যদি আমরা ডিজিটাল অর্থনীতি বিনির্মাণ করতে চাই, আমাদের কিন্তু একদম লাস্ট মাইল পর্যন্ত অ্যাক্সেস লাগবে, এবং যার জন্য সবচেয়ে শক্তিশালী এবং বাংলাদেশের প্রাচীনতম একটি প্রতিষ্ঠান কিন্তু হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ, এবং যার যদি বলি যার কানেক্টিভিটি, তার অ্যাক্সেস সবকিছু দিয়েই কিন্তু আসলে আমরা জানি যে ই কমার্সের এই শক্তিকে বেগবান করতে হলে কিন্তু বাংলাদেশ ডাক বিভাগের হাতকে আমাদের মজবুত করতে হবে। তা নিয়ে আসলে আপনি যেটি জানালেন যে ই পোস্ট কার্যক্রমটি চলছে সেটি সম্পর্কে আমরা জানি। তো এই মুহূর্তে আমি আসলে চলে যেতে চাই আমাদের ডাক বিভাগের নবনিযুক্ত ডিরেক্টর জেনারেল স্যারের কাছে। তো আমরা আপনার কাছে স্যার জানতে চাবো, এমডি সিরাজউদ্দিন স্যার, আপনার কাছে যে আসলে এই গ্রামীণ পর্যায়ে ই কমার্সকে ছড়িয়ে দিতে বা এই যে নতুন উদ্যোক্তা যারা তৈরি হচ্ছে তাদের সেবা সমূহ একদম এন্ড টু এন্ড কানেক্টিভিটি তৈরি করার জন্য আসলে ডাক বিভাগ কি ধরনের চিন্তা ভাবনা করছে, বা ডাক বিভাগে আসলে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে, যেহেতু আমরা জানি আপনাদের সুন্দর একটা সমাধান নগদেরও আছে, সবকিছু মিলিয়ে ডাক বিভাগ কি দৃষ্টিকোণ থেকে এই লাস্ট মাইল ডেলিভারি কে নিয়ে ই কমার্সের সাথে চিন্তা করছে? ধন্যবাদ আসিফ আপনাকে। হ্যাঁ, আমি গত মাসের 22 তারিখে যোগদান করেছি ডিজি পদে। ডাক বিভাগ কিন্তু কমার্সের কাজটা অনেক আগে থেকে করে আসছিল। 100 বছরের ইতিহাস কমার্সের কাজ করা। আর ই কমার্স এটা তো নতুন ধারণা। ইলেকট্রনিক যুগে ডিজিটাল, বাংলাদেশের ডিজিটাল পদ্ধতি, সেটার সাথে আমরা সবগুলা অফিসকে সংযুক্ত করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমাদের প্রায় 10,000 পোস্ট অফিস আছে এবং 8,500 উদ্যোক্তা আছে আমাদের। কিন্তু এই 8,500 উদ্যোক্তাকে আমরা ঠিকমতো প্রশিক্ষণ দিতে পারিনি। এর আগে যে 2015-16 সালে যখন আমরা উদ্যোক্তা তৈরি করলাম, উদ্যোক্তা সে নিজেকে একজন সরকারি চাকরিজীবী মনে করছে, সে নিজেকে উদ্যোক্তা মনে করেনি। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। প্রথম সে মনে করছে মনে হয় কম্পিউটার, ল্যাপটপ এইগুলা পাইলেই আমি সরকারি চাকরি পেয়ে গেছি। এটা দিয়ে যে সে ব্যবসা করতে পারবে, সে ই কমার্স করতে পারবে, সে যে ঢাকা থেকে পণ্য নিতে পারবে, গ্রামের পণ্য ঢাকায় পাঠাতে পারবে, এই বিষয়গুলোই তার ট্রেনিং দেওয়া হয়নি। আর আমরা কিন্তু এর আগে 100 বছরের যে ইতিহাস আমি বলছিলাম, আমরা ভ্যালু পেয়েবল পোস্ট নামে আমাদের একটা সার্ভিস আছে। যে আগে যেমন সেবা প্রকাশনী, সেগুনবাগিচা প্রকাশনী যতগুলা মাসুদ রানার বই বাইর করতো, সবগুলা কিন্তু এই বিপি মানি অর্ডারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে যেত। হাজার হাজার বই যেত, হাজার হাজার বলতে কম, লাখ লাখ বই যেত তাদের। যখনই যে প্রকাশনা আসতো লাখ লাখ বই যেত এবং তাদের মানি অর্ডার আবার পোস্ট অফিসে চলে আসতো, এখান থেকে তাদের ম্যানেজার এসে টাকা নিয়ে যেত। হোমিওপ্যাথিক ঔষধ এইরকম ই কমার্সের এইরকম বিপি পোস্টের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যেত এবং মানি অর্ডারের মাধ্যমে পেমেন্ট হতো। কিন্তু ওই যে ডাটা কানেক্টিভিটি না থাকার কারণে এখন আমার বেশিরভাগ পোস্ট অফিসই এই ই কমার্সের ডাটা, যেটা বললেন যে ট্র্যাক করা যাচ্ছে না। আমি যোগদান করেছি এখনো 1 মাস হয় নাই, এর মধ্যে কয়েকটা পোস্ট অফিসকে আমি অনলাইন করেছি। বিশেষ করে যারা গ্রামের মানুষ যে এই যে সঞ্চয়পত্র কিনে, ইন্টারনেট কানেক্টিভিটি না থাকলে সঞ্চয়পত্র কিনতে পারে না। তো আজকেও মন্ত্রী মহোদয়ের সাথে আমার আলাপ হয়েছে এই বিষয়ে, যে উপজেলা পর্যন্ত ফাইবার অপটিক কানেক্টিভিটি এবং ওয়াইফাই দিয়ে গ্রামীণ পোস্ট অফিসগুলোকে সংযুক্ত করা। আর আমাদের সিস্টেম হচ্ছে যে 2nd ডে ডেলিভারি ইন ডিস্ট্রিক্ট পোস্ট অফিস, 3rd ডে ডেলিভারি ইন উপজেলা পোস্ট অফিস, এবং 3rd ডে বা 4th ডেতে এটা গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা। কিন্তু যে কমপ্লেইন আপনারা করলেন যে এটা আমি খতিয়ে দেখবো কোন কোন এলাকায়, এর আগেও আমার কাছে আসছিলেন
ইকেবের দুইজন নাম এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, তো ওনারাও বলছেন যে টেকনাফে কোনো পণ্য যেতে নাকি 10 দিন সময় লেগে গেছে, 12 দিন সময় লেগে গেছে। তো এই ঘটনাগুলো ঘটছে এই করোনাকালীন সময়ে সব মেইন লাইনগুলো আমাদের চালু ছিল না, মাঝখানে কিছু লাইন আমাদের বন্ধ রাখতে হয়েছে, শুধু মেইন লাইনগুলো আমাদের চালু ছিল। বিশেষ করে আমরা নির্ভরশীল কিন্তু রেলের উপরে। রেলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রথম ডাক পাঠাই, এরপরে দ্বিতীয় ডাকটা যায় আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে, যেমন চিটাগাং পর্যন্ত যদি রেলের মাধ্যমে যায়, এরপরে কক্সবাজার হয়ে টেকনাফ যেতে আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আমরা ব্যবহার করি। তো একদিনে 10-12 দিন 15 দিন সময় লাগার কথা না, এটা 3rd ডে বা 4th ডেতে চলে যাওয়ার কথা। এই বিষয়গুলো আমি অ্যাড্রেস করব। আর এখন তাড়াতাড়ি আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের 500 উপজেলা পোস্ট অফিসকে ইমিডিয়েটলি আমাদের ফাইবার অপটিক কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসা, এবং যে যে জায়গায় আমাদের মেইল বিলম্ব হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করা এবং সেইটাকে রেকটিফাই করা। আপনাদের কাছ থেকে একটা লাইনের খবর পাইছি, আমি এখন আশা করব আপনারা টোটাল চিত্রটা আমাকে দিয়ে দিবেন যে কোন কোন লাইনে আপনাদের বিলম্ব হচ্ছে। আমি নিজে যদিও টেস্ট লেটার, আপনাদের কথা তমাল সাহেব আসছিলেন আমার কাছে, তো উনার ইকেবের পক্ষ থেকে উনার কথার পরে আমি প্রতিটা জেলা সদরে আগে টেস্ট লেটার পাঠাইছি। আমাদের টেস্ট লেটার পাঠানোর একটা সিস্টেম আছে যে কয়দিনে গিয়ে পৌঁছায় এটা টেস্ট করার জন্য আমার অফিসারদের নামে পাঠাইছি, যেখানে আমার নামের সিল দিলে এটার বিলম্ব করবে না, কিন্তু আমার নামের সিল না দিয়ে প্রেরকের নাম উজ্জ্বল রেখে আমি পাঠাইছি, যাতে দেখি এটা যেতে কতদিন লাগে, পোস্ট অফিসের লোকজনটা ফেলে রাখে কিনা। এইটার উপর নির্ভর করে আমি লাইনগুলা টেস্ট চেক করতে পারবো যে কোন লাইনে সমস্যা হচ্ছে, আর আপনাদের কাছ থেকে পাইলে সেটা ডিটেইল আমি বুঝতে পারবো যে কোন লাইনে আমার সমস্যা, সেটা আইডেন্টিফাই করে সেটা রেকটিফিকেশনের ব্যবস্থা করব। সারা ওয়ার্ল্ড ওয়াইড ই কমার্স কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে চলে। যে কোম্পানি তার নিজস্ব ডেলিভারি ব্যবস্থা করে তাদের কিন্তু কস্টিং অনেক হয়ে যায়। পোস্ট অফিস হবে আপনাদের মিডিয়া, সেই পোস্ট অফিসের মাধ্যমে যদি ই কমার্স চলে, ইকেবের মাধ্যমে ই কমার্স চলে, পোস্ট অফিসের ব্যাকবোন ব্যবহার করে, এতে পোস্ট অফিসের উপরও মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়বে। পোস্ট অফিসও আপনাদের মাধ্যমেই পরিচিত হবে সারা বাংলাদেশের মধ্যে। তো আমি আশা করব পরবর্তীতে আপনারা আমাকে এটা জানাবেন। আমি দেখতেছি আমার প্রিয় একজন মানুষ শ্রমিকা স্যার অনলাইনে যুক্ত হয়েছেন। উনি আমাকে চিনেন না, কিন্তু আমি উনাকে অনেকদিন আগে থেকেই চিনি, আমাদের স্টুডেন্ট লাইফ থেকে উনাকে চিনি। উনাকে ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে এই অনলাইনে আমাদের এই মিটিং এ আসার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি আমার খুব প্রিয় একজন মানুষ, তো আসিফকে আমি পরবর্তীতে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি যে কোন কোন লাইনে আপনাদের অসুবিধা আছে সেইগুলো যাতে আমি অ্যাড্রেস করতে নিয়ে আসছি। কারণ আমরা স্যার যদি আপনার জ্ঞাতার্থে জানাতে চাই যে আমরা কিন্তু বাংলাদেশ ডাক বিভাগকে আমাদের অন্যতম একজন স্ট্রং স্টেক হোল্ডার হিসেবেই মনে করি, এবং আমরা প্রতি বছর যেই রুরাল পর্যন্ত ই কমার্সকে ছড়িয়ে দিতে যে মেলাটি আয়োজন করি 8 বিভাগে ই কমার্সের ডাক নামে, অর্থাৎ সেটিকে কিন্তু আমরা ইক্যাব এবং বাংলাদেশ ডাক বিভাগ যৌথভাবে আয়োজন করে থাকে। তো এই সাপোর্টটিকে আমরা চাই যে আপনার এই সময়ে আপনার যেহেতু আপনার ডিজিটালাইজেশনের প্রতি আপনার আগ্রহ, নতুন প্রজন্মের প্রতি আপনার আগ্রহ এবং নতুন ব্যবসার সম্ভাবনার প্রতি আপনার আগ্রহের জায়গা থেকে আমরা চাবো যে আরো মোর ইন্টারেক্টিভলি এবং আরো ক্লোজলি আমরা আসলে একসাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলি বা একসাথে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে আমাদের চেষ্টাটা আসলে অব্যাহত থাকবে। আমি দেখছি আমাদের ইকেবের মাননীয় সভাপতি শমিকা স্যার আপু আমাদের সাথে জয়েন করেছেন। তবে এই মুহূর্তে আমি আসলে একটু যাব হচ্ছে আমাদের অন্যতম একটি স্টেক হোল্ডার, যেটি হোসনিয়া আপাও বলছিলেন যে যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করছেন তাদের একটি বিশাল বাজার কিন্তু বাংলাদেশ থেকে তৈরি হচ্ছে, তাদের নিয়ে কাজ করছে হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার এন্ড আউটসোর্সিং বাক্য। আমাদের মধ্যে বাক্যর সভাপতি ওয়াহিদ শরীফ ভাই রয়েছেন। আমরা একটু ওয়াহিদ শরীফ ভাইকে একটু কানেক্ট করছি যে ছোট্ট করে আসলে আপনার পলিসি কন্ট্রিবিউশনের জায়গা থেকে আসলে নেক্সট ড্রাইভিং ফোর্সে ডিজিটাল ইকোনমির জায়গা থেকে ই কমার্সে আনতে কি প্রয়োজন সেটা একটু শুনতে চাবো। ওয়াহিদ ভাই কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? জি ওয়াহিদ ভাই শুনতে পাচ্ছি।
ধন্যবাদ প্রথমে আমাকে ইনভাইট করার জন্য। আসলে আজকে টপিকটা যেটা সেটা তো ডেফিনেটলি দ্য রাইট ওয়ে টু সে, যে এই স্পেশালি প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যেটা দেখলাম যে এই ই কমার্স সেক্টরে যে আগানো এবং যে সহযোগিতা এবং যেভাবে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে, এটা আসলেই লক্ষণীয় এবং প্রশংসনীয়। এবং এই ই কমার্সের সাথে সাথে কিন্তু আমাদের এই বিপিও বলেন, আউটসোর্সিং বলেন, কন্ট্যাক্ট সেন্টার বলেন, এইসব প্রত্যেকটা সেবাই কিন্তু ইন্টারকানেক্টেড। সো এই প্রত্যেকটা সেবার জন্যই কিন্তু আমাদের পরিধিটা বেড়েছে, এটার ডিমান্ড বেড়েছে, এবং জনগণের এই চাহিদাটাও বেড়েছে, এবং তারা মানে এখন তারা রিয়েলাইজ করে যে আসলেই এই সার্ভিসগুলো আসলেই তাদের হাতের মুঠোয়, এবং কিভাবে তারা এই সার্ভিসগুলোকে অ্যাভেল করতে পারবে। এবং নতুন নতুন অনেক স্টার্টআপও আসতেছে এইসব নতুন নতুন টেকনোলজি নিয়ে, নতুন নতুন সার্ভিসেস নিয়ে। কিন্তু আমার যেটা পার্সোনাল অভিমত, যেহেতু এই সেক্টরগুলো খুবই বাড়ছে এবং ডিমান্ড যেহেতু বাড়ছে সিটিজেন সার্ভিসের দিকে, তো আমাদের কয়েকটা জায়গাতে একটু নজর দেওয়া উচিত। যেহেতু আগেও অনেকটা ওই যে ফাহিম ভাইও বলেছেন, কিছু জায়গাগুলোতে যেমন ডেলিভারি, লজিস্টিক্স, এই জায়গাগুলোতে আমার মনে হয় আর একটু নজর দেওয়া উচিত এবং কাজ করা উচিত, যে এটা যাতে আরো সার্ভিস সেন্ট্রিক হয়, অন টাইম ডেলিভারি গুলো যাতে এনশিওর করা হয়। এবং আমি যেটা বিলিভ করি যে ই কমার্সের মেইন জিনিসটাই কিন্তু হচ্ছে ট্রাস্ট, যে কাস্টমারের যে ট্রাস্ট, সেই ট্রাস্টটা যাতে এনশিওর থাকে, এবং এই ট্রাস্টটা যে এই নট অনলি খালি এই প্যান্ডেমিক সিচুয়েশনের সময় যে আমরা যে সার্ভিসটা এনশিওর করেছি, এটা যাতে কন্টিনিউয়েশন থাকে এবং এটা যাতে আরো বেটার হয়। বিকজ একটা লেভেল, একটা সার্টেন স্ট্যান্ডার্ড বা একটা সার্টেন এক্সপেকটেশন কিন্তু আমরা ফ্রম দ্য ইন্ডাস্ট্রি কিন্তু আমরা সেট করে ফেলেছি ফর দি সিটিজেন্স বা কাস্টমার্স। সো এটাকে কিন্তু এখন এর থেকে নিচে নামা যাবে না, বরঞ্চ আরো সামনের দিকে এগোতে হবে। এবং ইটস অল ইন্টারকানেক্টেড। যে ই কমার্স সেবা কিন্তু আমরা দিতে পারবো না যদি আমার ইন্টারনেট কানেক্টিভিটি স্ট্রিমলাইন না হয়, বা কোয়ালিটি অফ সার্ভিস যদি এনশিওর না হয়। তারপরে যদি কোয়ালিটি অফ সার্ভিস যদি আমি এনশিওর করতে না পারি, আমি লজিস্টিক্স যদি প্রপারলি এনশিওর করতে না পারি, আমি যদি কাস্টমার সাপোর্ট সার্ভিস এবং কাস্টমার সাপোর্ট যাতে আমি প্রপারলি এনশিওর করতে না পারি, আমি যদি ডিজিটাল বা মোবাইল পেমেন্ট যাতে অন টাইম এবং ঠিকভাবে যদি এটাকে আমি প্রসেস না করতে পারি। So this is like an ecosystem, and I think we all have to work hand in hand to make sure যে এক্সপেকটেশনটা আমরা সেট করেছি সেটাকে আমরা যাতে আপহোল্ড করতে পারি এবং আরো যাতে বেটার করতে পারি সামনের দিকে। সো এগেইন অশেষ ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর ডেফিনেটলি ই-ক্যাবকে অশেষ শুভকামনা। আজকে যে অ্যাওয়ার্ডটা তারা পেয়েছে ডিজিটাল বাংলাদেশ ডেতে, আসলেই মাচ ডিজার্ভড এন্ড প্রশংসনীয়। আমি আশা করব ই-ক্যাবের সামনের দিকে যাতে তারা আরো ভালো মতো এগিয়ে যেতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াহিদ ভাই, খুব সুস্পষ্টভাবে আসলে ই-ক্যাবের জন্য শুভকামনাও জানালেন, এবং একই সাথে আসলে এই ইন্টারঅপারেবিলিটি বা আমাদের যে ইন্টারকানেকশন, কারণ আমরা কিন্তু এক একটা কম্পোনেন্ট, ই কমার্স কিন্তু কখনো আপনাদের কন্ট্রিবিউশন ছাড়া বা ইন্টারনেট আইএসপিএবি কন্ট্রিবিউশন বা বেসিস বা বিসিএস এর কন্ট্রিবিউশন ছাড়া কিন্তু ই-ক্যাবও আসলে কখনো আগাতে পারবে না। সো আমাদের মধ্যে কিন্তু একটা ইন্টারনাল ব্রিজিং প্রয়োজন, এবং একসাথে আসলে আগানোটা অনেক বেশি প্রয়োজন, এবং যাতে আমরা একদম রুরাল কানেক্টিভিটি পর্যন্ত আসলে চলে যেতে পারি। ঠিক সেই জায়গা থেকে যদি আসি, যে আমরা বারবার বলছি বা প্রত্যেকজন আমাদের যারা আজকের স্পিকাররা রয়েছেন প্রত্যেকের আলোচনায় কিন্তু উঠে আসছে যে ই কমার্সকে আসলে যদি জনপ্রিয় করতে হয়, ডিজিটাল অর্থনীতির ড্রাইভিং ফোর্স বানাতে হয়, তখন কিন্তু একদম রুরাল লেভেল পর্যন্ত কানেক্টিভিটি তৈরি করাটা অনেক বেশি প্রয়োজন। তো ঠিক সেই বিষয়টি নিয়েই কিন্তু কাজ করছে অনেক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গুলো, যার মধ্যে বাংলাদেশে একটি অন্যতম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হচ্ছে জাতিসংঘের যে ইউএন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ইউএনডিপি। সো ইউএনডিপির একটি কিন্তু খুব সুন্দর ই কমার্স প্রকল্প তারা করেছে, সেটি আনন্দ মেলা নামে পরিচিত। তো তার বেসিক্যালি দ্য টিম লিড সারাহজিতা আমাদের সাথে আছেন, যিনি রুরাল এবং সিএমএসএমইদেরকে নিয়ে কাজ করছেন তাদেরকে ডিজিটালাইজ করার জন্য। তো আমরা একটু সারাহজিতার কাছে যেতে চাচ্ছি, আপুর কাছে, আমার অত্যন্ত প্রিয় আপু। আমরা একটু খুব ছোট করে আসলে আপুর ইনপুট গুলো আসলে শুনবো। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আসিফ আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। এত সুন্দর একটা ওয়েবিনার ইক্যাব আয়োজন করেছে এবং ইক্যাবকে আগে আমি শুভেচ্ছা জানাতে চাই আজকে ডিজিটাল বাংলাদেশের পুরস্কার পাওয়ার জন্য, এবং আমাদের সম্মানিত অতিথি যারা আছেন আজকের তাদের সবার প্রতি আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিকভাবে। আমার সুযোগ হয়েছিল একদম প্যান্ডেমিকের শুরুর আগের থেকে এবং প্যান্ডেমিকের ভেতরে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর এবং আমাদের ডেভেলপমেন্ট এজেন্সি তরফ থেকেই আসলে কিছু কিছু কাজ করার আমার সুযোগ হয়েছে। আমি নিজেকে এই জন্য খুব গর্বিত মনে করছি। আমাদের একদম শুরুতে যদি যাই, যে লকডাউনের শুরু থেকে আমি একটু বলি, যে লকডাউনের শুরুতে আপনারা হয়তো সবাই ফোনে নিত্যপণ্য নামের একটা সার্ভিসের কথা সবাই জেনেছেন, যেটা 3333 দিয়ে 5 এক্সটেনশন দিলে একটা ফোনে নিত্যপণ্য সার্ভিস পাওয়ার সুযোগ ছিল। সারা বাংলাদেশে আমরা এটা চালিয়েছিলাম একটা ভলান্টিয়ার নেটওয়ার্কের মাধ্যমে। কিন্তু লকডাউনের মধ্যে এই যে একটা পুরো বাংলাদেশকে অনলাইনে নিয়ে আসার যে প্রথম প্রচেষ্টা, সেটাতে আমি যুক্ত থাকতে পেরেছি, আমি সেজন্য ভীষণ আনন্দিত। এবং ইক্যাবের সাথের অনেকগুলা উদ্যোগ ছিল, ফুড ফর নেশন ছিল, আম মেলা ছিল, কোরবানি হাট ছিল। লকডাউনের ভেতরের কাজগুলাতেও ইক্যাবের সাথে আমরা থাকতে পেরেছি। সাথে সেগুলার সবকিছু মিলে আমি একটু বলবো। সাথে আমি যে সেক্টরটা নিয়ে স্পেশালি কাজ করছি, আমাদের সিএমএসএমই সেক্টর, যারা আসলে আমাদের ইকোনমিতে কিন্তু অনেক ভাইটাল রোল প্লে করে অনেক আগে থেকেই। এবং প্যান্ডেমিকের ভেতরে তাদের যে সিচুয়েশনটা হয়েছিল, আমি সেই সময় আসলে কাজ শুরু করেছি যখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা খুবই ভালনারেবল ছিল, যখন ভেঙে গিয়েছিল প্রায়। তারা একেবারেই তাদের যে উৎপাদিত পণ্য সেগুলা পৌঁছাতে পারছিল না। এবং আপনারা জেনে থাকবেন, আমাদের একটা অ্যাজাম্পশন বলি বা একদম স্পষ্ট ধারণা, যে 50%-এর বেশি এসএমই উদ্যোক্তারা কিন্তু আসলে এখনো অনলাইন উদ্যোক্তা হিসেবে আসতে পারেনি। কিন্তু আমাদের এই এসএমই উদ্যোক্তাদের পণ্য নিয়েই কিন্তু রিটেইলাররা ব্যবসা করছে অনলাইনে। তো তাদেরকে কিভাবে অনলাইনে আনা যায় সেটা নিয়ে কিন্তু আমি শুরু থেকে কাজ করছি। একদম প্যান্ডেমিকে আমাদের ইউএনডিপির তরফ থেকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছিল আনন্দ মেলা নামে, যেটা শুধুমাত্র এসএমই সেক্টরের উদ্যোক্তাদের জন্য করা হয়েছিল, যারা যুক্ত হবেন, যারা অনলাইন ব্যবসাতে আসবেন, সরাসরি যুক্ত হয়ে যাবেন। তো তাদেরকে নিয়ে কাজ করার সুযোগ হয়েছিল। আবার মাইক্রো মার্চেন্ট একটা প্রজেক্ট আমাদের ইউএনসিডিএফ ফান্ডেড আমি করেছিলাম, যেটা সফলভাবে সমাপ্ত হয়েছে। তো এই প্রজেক্টগুলা বা এই প্ল্যাটফর্মগুলো চালানোর সময় কিছু ইস্যুস উঠে এসেছে, যেটা হয়তো এখন খুব রেলিভেন্ট, যেটা ভবিষ্যতের এসএমই সেক্টরকে অনলাইনে যুক্ত করার ক্ষেত্রে কাজে লাগতে পারে আমার কাছে মনে হয়েছে। সেরকম দু একটা বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করি। যেমন যখন কাজ করতে গিয়েছি এসএমই সেক্টর নিয়ে, যখন কাজ করতে গিয়েছি মাইক্রো মার্চেন্টে একেবারেই রুরাল মুদি দোকানদারদেরকে নিয়ে, তখন যে ইস্যুগুলো উঠে এসেছে সেটা হচ্ছে প্রথমত রেডিনেস। তারা তৈরি কিনা, তারা এই টেকনোলজিতে আসার জন্য তৈরি কিনা, তাদের রেডিনেসটা ছিল কিনা, এবং সেই রেডি যদি হয়ও সেক্ষেত্রে স্মার্ট ডিভাইস যার মাধ্যমে তারা আসলে অনলাইনে যুক্ত হবে সেটার অ্যাভেলেবিলিটি কতটুকু ছিল, ইন্টারনেট কানেক্টিভিটি তারা কতটুকু পায়, তাদের ডিজিটাল পেমেন্টে তাদের কতখানি আসলে আছে, তারা যুক্ত হতে পারছে, ব্যবহার করতে পারছে, সেটা একটা বড় ব্যাপার ছিল। এবং ডেলিভারি সিস্টেমটা কতখানি তাদের ব্যবসার সাথে যুক্ত ছিল, সেটা এই পয়েন্টগুলো কিন্তু খুব জরুরি ছিল এসএমই সেক্টরকে অনলাইনে আনার ব্যাপারে। তো সেটার ভেতরে কিছু কিছু ক্ষেত্রে আমরা কাজ করতে পেরেছি খুব সরাসরিভাবে। এখানে আমি একটি পরামর্শ আমার কাছে মনে হয়েছে দেওয়ার মতন, যে আমরা যদি এই সেক্টরটাকে এগ্রিগেটর প্ল্যাটফর্ম, ই কমার্স প্ল্যাটফর্মের সাথে যুক্ত করতে পারি, প্রাইভেট সেক্টরে আছে কিনা আমি জানি না, তবে সরকারিভাবে আমাদের একশপ আছে এগ্রিগেটর প্ল্যাটফর্ম হিসাবে ই কমার্সের। তো তাদের সাথেও কিন্তু আসলে ইউএনডিপির যে ফান্ডেড আনন্দ মেলা সেটাও যুক্ত আছে। আমরা ইক্যাবের সাথেও খুব সরাসরি কাজ করি সবসময়। তো এগ্রিগেটর প্ল্যাটফর্মের সাথে যদি আমরা এই সিএসএমই সেক্টরকে জুড়ে দিতে পারি, তাহলে কিন্তু তাদের যে ডেলিভারি সিস্টেমটা, তাদের যে পেমেন্ট গেটওয়ের প্রবলেমটা, এগুলো সবই কিন্তু সলভ করা সম্ভব। কারণ তারা যুক্ত থাকছে এমন একটা প্ল্যাটফর্মের সাথে, যেই প্ল্যাটফর্ম সরাসরি এই স্টেক হোল্ডারদের সাথে কাজ করে তাদের এই সমস্যাগুলো সমাধানে কাজ করতে পারে। আবার ওয়েবসাইটের স্বল্পতা, ধরেন ওয়েবসাইট নাই একজন সিএসএমই উদ্যোক্তার, তাহলে সে কিন্তু আবার ইক্যাবের মেম্বার হতে পারছে না।
যেহেতু তার ওয়েবসাইট নাই। তো একটা ওয়েবসাইট বানানোর কিন্তু একটা খরচ আছে। ওয়েবসাইট বানাতে কিন্তু কিছু বেসিক নলেজ দরকার। তো একজন সিএসএমই সেক্টরের উদ্যোক্তার ক্ষেত্রে কিন্তু এই দুটোই খুব কষ্টকর ম্যানেজ করা। তো সেই ক্ষেত্রে যদি এরকম আমাদের বড় বড় ই কমার্স প্ল্যাটফর্মগুলোর সাথে যদি তারা যুক্ত থাকতে পারে, তাহলে কিন্তু ওই স্ল্যাশ তাদের ওই অ্যাড্রেসটা ইউজ করেও কিন্তু তারা যেন ই ক্যাবের সাথে যুক্ত হয়ে যেতে পারে, তারা যেন ই কমার্সে ইনস্টিটিউশনাল ভাবে আসতে পারে, সেভাবে এটা চিন্তা করা যেতেই পারে যে তাদের নিজেদের আর ওয়েবসাইট দরকার হলো না, তারা এরকম ওয়েবসাইটগুলোর সাথে যুক্ত থাকলো। তো এটা আমার আসলে একটা পরামর্শ। আমার কাছে মনে হয় যে যারা আছেন এই এরিয়াতে প্রাইভেট পাবলিক সেক্টরে, তারা যদি এটা নিয়ে চিন্তা করেন। এবং আরেকটা ব্যাপার আমি একটু বলতেই চাই যে লিটারেসিটা কিন্তু একটা মাস্ট ব্যাপার এক্ষেত্রে। ডিজিটাল এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি যদি তাদেরকে আমরা দিতে না পারি, ট্রেনিং যারা দিচ্ছেন প্রাইভেট পাবলিক সব সেক্টর থেকেই, এবং ডেভেলপমেন্ট এজেন্সিগুলাও যারা ট্রেনিং দেয় উদ্যোক্তাদের, তাদেরকে যদি সিএসএমই সেক্টরের সাথে অ্যাফিলিয়েটেড করে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তারা সরাসরিভাবে ওই তাদের যে নিডগুলা, সেই গ্যাপগুলা কিন্তু তারা ফিল আপ করার ট্রেনিংটা পেয়ে যেতে পারবেন। এবং তাদের যে সাপোর্টগুলো প্রয়োজন, আমার কাছে মনে হয় যে আমাদের ইউডিসি আছে অনেক, আমাদের ই পোস্ট সেন্টার আছে অনেক, তারা যদি একসাথে মিলে এই সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করতে পারে আমাদের সিএসএমই সেক্টরের উদ্যোক্তাদের জন্য, তাহলে কিন্তু আমাদের এই সিএসএমই সেক্টরকে অনলাইন ব্যবসাতে বা অনলাইনে যুক্ত করতে কোনো কষ্ট হবে না ভবিষ্যতে। অনেক ধন্যবাদ আসিফ। আমার মনে হয় যে রেলিভেন্ট কিছু কোশ্চেন যদি এটার বিষয় থাকে, আমি অবশ্যই আসলে পয়েন্ট আসলো, এবং আমরাও আসলে অনেকগুলো জায়গায় আসলে ইউএনডিপির এই প্রজেক্টটি কত সুন্দরভাবে আসলে একদম রুরাল কানেক্টিভিটিতে কাজ করছে, সেটা আসলে আমরা একটা খুব সুন্দর ধারণা পেলাম। তো আমরা এই মুহূর্তে একটু আসলে চলে যেতে চাই সেই আলোচনা থেকে। আমাদের ইক্যাবের জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা, উনিও আছেন। আমরা একটু উনার কাছ থেকে আসলে এই রুরাল কানেক্টিভিটিতে উনি কিভাবে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন সেই জায়গাটাতে খুব ছোট্ট করে আসলে একটু শুনবো। নাসিমা আক্তার নিশা আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এর মাঝে আমরা তাহলে একটু কানেক্ট হইনি। আমাদের মাঝে রয়েছেন জি আশরাফ, উনি ই ক্যাবের ডিরেক্টর এবং চাল ডালের সিইও। উনার কাছ থেকে আসলে এই লজিস্টিক সিস্টেমস কে নিয়ে বা ওনারা কিভাবে এখন একদম কোভিড সময় আসলে যে ইনপুট গুলো ওনারা পেয়েছেন, যে গ্রোথটা দেখেছেন, কারণ অনেক ক্ষেত্রে আমরা বলছি যে করোনা সময় কিন্তু প্রায় 16,000 কোটি টাকার একটা ট্রানজেকশন কিন্তু ই কমার্সের মাধ্যমে হয়েছে, প্রচুর উদ্যোক্তারা এসেছে। সেই জায়গা থেকে আমি একটু জিয়া ভাইয়ের কাছেও শুনতে চাবো যে উনাদের গ্রোথ বা এই জায়গাটা সম্পর্কে একটু। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 4th ডিজিটাল বাংলাদেশ ডে এর শুভেচ্ছা আমি সবাইকে জানাতে চাই। আমাদের যত ই কমার্স উদ্যোক্তা আছে, প্লাস এভরিওয়ান অ্যাকচুয়ালি ইন বাংলাদেশ, স্পেশালি আমাদের ডেলিভারি ম্যান, ডেলিভারি লজিস্টিক্সে যারা কাজ করেছে, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাতে চাই। I want to congratulate ECAB for being awarded as putting excellent contribution in Corona times. আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই যে এত শর্ট নোটিসে আমাদের মাঝে এত অনারেবল গেস্টরা জয়েন করেছেন। আপনারা আমাদের মাঝে যেরকম আমাদের অনারেবল এমপি নাইম রাজাক ভাই আছেন, থ্যাংক ইউ ফর জয়নিং। হোসনারা ম্যাডাম, হাইটেক পার্কের এমডি, I always get advice from her. আমাদের যশোরের হাইটেক পার্কের সব টাইপের সাপোর্টের জন্য আমি ওনার কাছে যাই। আজকে সকালেও কথা হলো যে রাজশাহী হাইটেক পার্কের একটা ফ্লোরেও আমরা আমাদের অফিসটা অপারেট করতে চাই, and she has told me a positive reply for that, so thank you. আর বেশি কথা না বলে আমি এটাই বলতে চাই যে আমাদের একটা সময় ছিল এই 1 বছর আগেও আমরা ই কমার্স কোম্পানিগুলো, আমাদের স্পেশালি দেশীয় ই কমার্স কোম্পানিগুলোকে প্রুফ করানোর জন্য যে আমরা যে অ্যাকচুয়ালি কিছু একটা করতে পারি এই দেশের জন্য, এবং এই দেশের মানে মেড ইন বাংলাদেশ যে কোম্পানিগুলো, সেগুলা যে কিছু একটা করতে পারে, সেটা কিন্তু প্রুফ করা খুব ডিফিকাল্ট ছিল, বোথ টু দ্য ইন্ডাস্ট্রি কলিগ, টু দি গভর্নমেন্ট, অ্যান্ড অলসো টু দি সিটিজেন্স অফ বাংলাদেশ। কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন টোটালি ডিফারেন্ট।
এখন সবাই কিন্তু বাংলাদেশি কোম্পানিগুলোকে বেশি সাপোর্ট করে বিদেশি কোম্পানিগুলোর থেকে। এটা আমরা কিন্তু এই এক্সাম্পলটা কিন্তু এটা আমরা সবাই জানি, হাউ উই আর ইউজিং দ্য সার্ভিসেস। লাইক আমি যেরকম চাল ডালের ফাউন্ডার, আমি যখন মার্কেটে দেখি যে বিদেশি অনেকগুলো কোম্পানি আমাদের কম্পিটিটর হিসাবে আসছে, আমরা অনেক সময় ওয়ারিড থাকি যে লাইক হোয়াট দে উইল ডু। ওরা যদি চালের দাম 5 টাকা করে দেয় তাহলে তো আমাদের সার্ভাইভাল একটা ইস্যু হয়ে দাঁড়াবে। কিন্তু এভরিওয়ান উইল ট্রাস্ট ইট অর নট, এখন কিন্তু বাংলাদেশি ব্র্যান্ড গুলাকেই মানুষজন বেশি পছন্দ করতে শুরু করেছে। এটার একটা বড় কারণ হলো যে আমরা আমাদের দেশের মানুষকে ভালো চিনি, তারা কিরকম টাইপের সার্ভিস সাপোর্ট পেতে পছন্দ করতে পারে সেটা আমরা বুঝতে পারি। আমি স্পেশালি থ্যাঙ্কস দেব আমাদের কমার্স মিনিস্ট্রি থেকে, আমরা যে টাইপের সাপোর্ট পেয়েছি ওখানে সবাইকে আমরা থ্যাংক ইউ জানাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা জিনিস পয়েন্ট আউট করব, যেহেতু আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ডিজি পোস্ট সিরাজউদ্দিন স্যার, যে আপনাদের যেহেতু একটা সুযোগ দিয়েছেন আমাকে বলার জন্য, তাই আমি আপনাকে বলতে চাই যে আমাদের পুরা বাংলাদেশের সবচেয়ে বেস্ট লজিস্টিক কানেক্টিভিটি কিন্তু বাংলাদেশ পোস্টেরই আছে। এর চেয়ে বেটার কানেক্টিভিটি কিন্তু আমাদের কোনো কোম্পানির, প্রাইভেট বলেন ইন্টারন্যাশনাল বলেন যাকেই বলেন, কারো নাই বাংলাদেশের ভিতরে। এখন আমরা বাংলাদেশ পোস্টকে আরো কিভাবে ইউজ করতে পারি সেই জিনিসটা যেরকম ইক্যাবের থেকে আমি শিওর যে আমরা সবাই মিলে আপনাকে প্রস্তাব করব, কিন্তু আমি ইন শর্ট বলতে চাই যে আপনাদের সিস্টেমে এখন কিন্তু টেকনোলজি ইমপ্লিমেন্টেশনটা খুব দ্রুত করতে হবে। কারণ আমরা সবাই কিন্তু রেডি, আপনাদের সব কাস্টমার কিন্তু রেডি, কিন্তু আপনাদের এই সফটওয়্যারটা যেদিনই রেডি হয়ে যাবে সেদিনই আমরা কিন্তু সবাই একসাথে এসে হাজির হব আপনার দরজায়। তাই এই সফটওয়্যারটা খুব কুইকলি ইউ শুড ইমপ্লিমেন্ট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনাদের ওয়্যারহাউসিং যে সিস্টেমটা আছে, আমরা যেরকম করোনার সময় আমরা খালি ঢাকায় কেন অপারেট করি চাল ডাল, আমরা অপারেট করি অনলি ইন ঢাকা বিকজ উই হ্যাভ আ বিগ ইস্যু উইথ ওয়্যারহাউসিং সিস্টেম। সেই ওয়্যারহাউসিং সিস্টেমটা কিন্তু বাংলাদেশ পোস্ট চাইলে কিন্তু উইথিন ফিউ আওয়ার্স আমি বলবো সলভ করে দিতে পারে। সো কিভাবে সেটা সলভ হতে পারে, যেরকম আপনাদের যে বিভিন্ন ওয়্যারহাউস গুলো আছে অল থ্রু আউট দি কান্ট্রি, সেগুলা কিন্তু যদি আপনারা ই কমার্স বিজনেসের জন্য, যদি ই কমার্স বিজনেস গুলো যেভাবে গ্রো করতে পারে বা যেভাবে আমরা অপারেট করি, এটা কিন্তু টোটালি একটা নতুন টেকনোলজি, যেটা আপনার বাংলাদেশে মাত্র 10 বছর ধরে বা 12 বছর ধরে আমরা চিন্তা করে আসছি। তো সেই টেকনোলজির ভিতরে যেভাবে আমরা ওয়্যারহাউসটাকে চাই যে আমাদের একটা ফ্রি অ্যাক্সেস থাকবে হাইটেক পার্কের মতো, যেখানে আমরা আমাদের মতো করে প্রোডাক্ট গুলাকে রাখতে পারবো, আমাদের একটা ডেজিগনেটেড এরিয়া থাকবে যেখান থেকে আমরা প্রোডাক্ট গুলাকে গোছাতে পারবো, আমাদের নিজেদের যে এক্সপিরিয়েন্স এন্ড নিজেদের যে আইডিয়া অ্যাবাউট হ্যান্ডেলিং এন্ড মেইনটেনিং দিস প্রোডাক্টস, সেই জিনিসগুলা কিন্তু আমরা আপনাদের সাথে যেরকম শেয়ার করতে পারবো, এট দ্য সেম টাইম আপনাদেরকেও আমাদের মতো করে কাস্টমাইজ করতে হবে এই ওয়্যারহাউসিং ফেসিলিটিস এন্ড সিস্টেম গুলাকে। যেরকম আমি যদি 1 বস্তা আলু নিয়ে যেয়ে দেই, আমরা কিন্তু সেই প্রসেসে কিন্তু কাজ করি না। বা আমরা যদি ধরেন 1 ট্রাক পেঁয়াজ নিয়ে দিয়ে বলি যে আচ্ছা ঠিক আছে আপনি এটা নিয়ে যে চিটাগংয়ে দেন, ইট ইজ নট লাইক দ্যাট ফর আস। আমাদের জন্য ইন্ডিভিজুয়ালি প্যাকেজ করতে হয়, ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট গুলাকে মেনটেন করতে হয়, প্রোডাক্ট গুলাকে সাজাতে হয়। সো এই জিনিসগুলা যদি একটু আপনি কাইন্ডলি দেখেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। অলসো যে ভাই মানে অনেকগুলো পয়েন্ট আসলে উঠে আসলো। আসলে আমাদের আজকের ওয়েবিনারের উদ্দেশ্য কিন্তু হচ্ছে টু মেক দ্য ড্রাইভিং ফোর্স। সো এই ফোর্সটা কিন্তু জাস্ট গাড়িটা মাত্র স্টার্ট, আমরা বলছি যে ইটস এ নিউ স্টার্ট। আমরা আজকে কিন্তু প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকে রাখার চেষ্টা করেছি পাবলিক এন্ড প্রাইভেট জায়গা থেকে। আমরা কিন্তু প্রত্যেকের সাথে আমাদের নাও দ্য ডিউটি ফর ইক্যাব ইজ যে প্রত্যেকের সাথে ওই ব্রিজিংটা আজকে যারা যেভাবে আসলে আমাদের সাথে কমিটেড করে যাচ্ছে এই ইস্যুগুলোকে আসলে পার্সু করে যাবে। আমরা এগিয়ে যাব এবং আমরা প্রত্যেকের কাছ থেকে এক্সপেক্ট করবো যে তারাও আমাদের সাথে ইনশাআল্লাহ তারা যেভাবে আজকে জানালেন আমরা সেই একই পালসে তাদের থেকে রেসপন্ডটা পাবো। এই মুহূর্তে আমি একটু চলে যেতে চাই
আমাদের ইকেবের জয়েন্ট সেক্রেটারি নাসিম আক্তার নিশার কাছে। ওনার কাছ থেকে একটা ইস্যু আমি চাই একটু অ্যাড্রেস করুন, যে আসলে এই যে নতুন উদ্যোক্তা যারা আসছে অনেকের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা অনেক ক্ষেত্রে যেহেতু আপনি অনেক বেশি নারী উদ্যোক্তা নিয়ে কাজ করছেন, যে তারা ট্রেড লাইসেন্স গ্রহণ করতে চায় না বা কিছু ডিফিকাল্টিস এর মধ্যে পড়ছে, এই ধরনের সমস্যাটাকে আসলে আপনি কিভাবে অ্যাড্রেস আউট করছেন খুব ছোট করে? থ্যাংক ইউ আসিফ। এখানে যারা আছেন সবাই আসসালামু আলাইকুম, আশা করি খুব ভালো আছেন এবং অনেক গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে উঠে আসছে। আমার অনেকগুলো কথা বলার ছিল, বাট এগুলো অনেকখানি কাভার হয়ে গেছে। আমি যদি আসিফের কথায় আসি, ট্রেড লাইসেন্সের ব্যাপারটা বেসিক্যালি আমাদের নারী উদ্যোক্তারা অনেক প্রবলেম ফেস করে। তারা করতে চায় না তা না, তারা করতে চায়, কিন্তু তাদের মেইন প্রবলেম হচ্ছে যে একটা কমার্শিয়াল অ্যাড্রেস লাগে, যে কমার্শিয়াল অ্যাড্রেসটা আমাদের উদ্যোক্তাদের কাছে নেই। শুধু বাসার অ্যাড্রেসে তো ট্রেড লাইসেন্সটা করা যায় না। তো সেই জায়গাটা আমরা কি করতে পারি, এই ব্যাপারে আমি এখানে আমাদের এখানে উপস্থিত আছেন হাইটেক পার্কের হোসনারা আপা, তো ওনার সাথে অলরেডি এই ব্যাপারে ডিসকাস করেছি। তো ওনার পক্ষ থেকে যতটুকু সম্ভব উনি বলেছেন যে যেই ডিস্ট্রিক্টে হাইটেক পার্ক আছেন সেখান থেকে তারা সহযোগিতা করবেন। পাশাপাশি আমার মনে হয় যে আমরা এই যে মেয়েরা যারা নাকি একেবারে এমএসএমই, তারা যদি তাদের বাসার অ্যাড্রেসটা ইউজ করতে পারে, বা এরকম কোনো পলিসি কি ট্রেড লাইসেন্সে দেওয়া যায় কিনা যে কমার্শিয়াল অ্যাড্রেস ছাড়াও তারা ট্রেড লাইসেন্সটা করতে পারবে, এটা হচ্ছে 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে ট্রেড লাইসেন্সের যে ফিটা আছে সেই ফিটা কি আরেকটু মিনিমাম করা যায় কিনা, কারণ এই উদ্যোক্তারা প্রতি বছর বছর যে রিনিউ করবে সেই রিনিউর ফিও কিন্তু অনেকখানি মানে বর্ধিত থাকে। তো এই জায়গাটা আমি বলবো যেখানে কমার্স মিনিস্ট্রি থেকে আমাদের প্রতিনিধি আছেন, আমাদের হাইটেক পার্ক থেকে প্রতিনিধি আছেন, এবং যারাই আছেন এখানে তারা যদি ব্যাপারটা দেখেন। পাশাপাশি আসিফ আমি আরেকটা মিনিট চাইবো যে ডেলিভারি সেক্টরটা, যে ডেলিভারি চ্যানেলটা নিয়ে আমাদের যে এমএসএমই উদ্যোক্তারা আছেন একদম রুট লেভেল থেকে যারা কাজ করে, তারা কিন্তু অনেক সাফার করে। তাদের আমি রুট লেভেলও বলবো না, আমি গত 2 সপ্তাহ আগে আমি মুন্সিগঞ্জে গেলাম। মুন্সিগঞ্জে কোনো ডেলিভারি সেক্টর নাই, তাদেরকে ডেলিভারি করার জন্য একেবারে সদরে আসতে হয় বা নারায়ণগঞ্জে যেতে হয়। মুন্সিগঞ্জে যদি ডেলিভারি চ্যানেল না থাকে তাহলে রুট লেভেলে কিভাবে থাকবে, সেই জায়গাটা আমরা কিভাবে আশা করতে পারি? তো আমরা যদি উপজেলা পর্যায়ে যদি ডেলিভারি চ্যানেলগুলো যদি একটুখানি স্মুথ করতে পারি, আমাদের এখানে ডাক ও টেলিযোগাযোগ থেকেও আমার মনে হয় একজন প্রতিনিধি আছেন, যদি আপনারা এই ব্যাপারগুলো একটু খেয়াল করেন এবং 2021-এ যদি এই ব্যাপারগুলো আরেকটু স্মুথ করে দেন আমাদের উদ্যোক্তাদের জন্য অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ নিশাপু। অনেকগুলো স্পেসিফিক জায়গা চলে এসেছে। আমরা অনেক ক্ষেত্রে এখনো দেখছি যে কানেকশনটা কিন্তু একদিক থেকে আসলে যাচ্ছে, যে ঢাকা থেকে আউটবাস রুরাল পর্যন্ত যাওয়া, কিন্তু আমাকে ইকোনমিকে বিল্ড করতে হলে কিন্তু বোথ ওয়ে কানেক্টিভিটি লাগবে। অর্থাৎ সেখান থেকে প্রোডাক্ট পিক করে অন্য আরেকটা রিমোট এরিয়াতে পাঠানোর ক্যাপাসিটিও আমাদের বিল্ড করা প্রয়োজন। ইনশাআল্লাহ আশা করছি এটি নিয়ে আমাদের ডাক বিভাগের মহাপরিচালক অনেক আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা এই জিনিসগুলোকে ফলো আপ করবো যে তাদের সাথে নিয়ে আসলে এগিয়ে যাওয়া যায়। তো আমরা আসলে ঠিক এই মুহূর্তে আসলে একটু চলে যাব, আমাদের সাথে আরো যদি যুক্ত আছেন, আমরা খুব 30 সেকেন্ড করে খুব অল্প করে একটু তাদের মতামত শুনবো। আমি দেখছি এখানে ফারহা মাহমুদ ত্রিনা রয়েছেন, একটু যদি খুব 30 সেকেন্ডে এনি অপিনিয়ন আপনি দিতে পারেন। বা আমি আসলে অডিয়েন্স লেভেল থেকে আরো 2-1 জনের কারো কোশ্চেন থাকলে আমি একটু চাচ্ছি জানান। এখানে নওডিন আছেন, আদনান আছেন, তারপরে জাহিদ ভাই আছেন। সো আপনাদের কারো যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তাহলে, না হলে আমরা সমী আপার বক্তব্যে চলে যাব। এনিথিং বলতে চাইলে আপনি একটু মাইকটা অন করে বলতে পারেন। ওকে, আমরা এই মুহূর্তে আসলে একটু যেতে চাচ্ছি যে আমাদের যতগুলো আসলে ইনপুট এই জায়গায় আসলো তার ভিত্তিতে আসলে আমরা একটু ক্লোজিং রিমার্কসটা টানার জন্য আমরা বলবো হচ্ছে তার ফিডব্যাকটা দেওয়ার জন্য আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার আপা আছেন আমাদের সাথে। আপা কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। অনেকগুলো পার্সপেক্টিভ নিয়ে আসলে আলোচনা করলাম। একদিকে যেমন আলোচনায় উঠে এসেছে আমরা পেয়েছি, আমরা দেখেছি যে আসলে লজিস্টিকের ইনফ্লুয়েন্সটা আসলে ন্যাশনাল লেভেল পর্যন্ত কিছু নিয়ে আসা যায়। আমরা দেখেছি শফিকুজ্জামান স্যার থেকে আমরা জেনেছি কিভাবে আমরা ক্রস বর্ডার ই কমার্স থেকে শুরু করে আরো ডিফারেন্ট সেগমেন্টে আমাদের আইডিয়া গুলোকে বাড়াতে পারি।
সো অনেকগুলো জায়গা বা ইনপুট কিন্তু আসলে আমরা আজকে পেলাম। সো এই সামগ্রিকভাবে আসলে এই জায়গায় আপনার কোনো পুরো বিষয়টার উপরে মতামত আছে কিনা, এবং অবশ্যই সবার আগে আপনাকে কংগ্রেচুলেশন, ভেরি ভেরি মাচ কংগ্রেচুলেট আপনার এবং আপনার অ্যাসোসিয়েশন ইক্যাব এর অবদানের জন্য আজ জাতীয় ডিজিটাল বাংলাদেশ পুরস্কার দ্বারা ইক্যাব সম্মানিত করা হয়েছে, যার অন্যতম 5টি রিজনের কারণে আসলে ইক্যাবকে এই সম্মাননা দেওয়া। তার মধ্যে এক হচ্ছে লকডাউন এলাকাগুলোর মধ্যে আসলে ই কমার্সের সেবাকে চলমান রাখা, 170টি প্রতিষ্ঠানের মধ্যে দেশব্যাপী সাধারণ মানুষের দোরগোড়া ই কমার্স প্রতিষ্ঠানকে করোনাকালীন সময় নিয়ে যাওয়া, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের সাথে নিয়ে এবং বাণিজ্য মন্ত্রণালয় আইসিটি কে নিয়ে ডিজিটাল কোরবানি হাট আয়োজন, জাতীয় আম মেলা আয়োজন, একই দিকে পেঁয়াজ নিয়ে টিসিবির সাথে কার্যক্রম সহ অনেক অনেক কার্যক্রম কিন্তু অ্যাক্টিভ ভাবে চলেছে। অন্যদিকে আবার মানবিক কার্যক্রম, আপনারা মানব সেবা শুরু করেছিলেন, সেটাও উঠে এসেছে আমরা দেখছি। আবার নতুন আমরা ঢাকা বিভাগীয় কমিশনের সাথে ইজিনিয়াস অ্যাপস, অনেক অনেক অ্যাক্টিভিটি কিন্তু আমরা এই অল্প কয়েক সময় আপনারা দেখেছি আপনার ডাইনামিক নেতৃত্বে। তো এই পুরো বিষয়টা নিয়ে আপনার থেকে একটা সামগ্রিক আসলে বক্তব্য চাচ্ছিলাম। ধন্যবাদ আসিফ, খুব সুন্দর আলাপ হচ্ছে। আমি আসলে সবার কথা শুনছিলাম আজকে। আমি সবাইকে আবার আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেককে যারা কাজ করে আসছে একদম শুরুর লগ্ন থেকে, সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। এবং সেটা আমরা সবাই মিলে যে যার জায়গা থেকে কাজ করেছি বলেই আজকে একটি জাতীয় পর্যায়ে ই কমার্স অ্যাসোসিয়েশনকে সম্মানিত করা হয়েছে। এই পর্যায়ে অবশ্যই আমি আইসিটি ডিভিশন এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাই এবং আইসিটি ডিভিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাদের এই অবদানকে স্বীকৃতি দিয়েছে, এবং যেটা ই কমার্স অ্যাসোসিয়েশনকে আরো সামনে, আরো 5 বছর, আরো 10 বছর, আরো 20 বছর, 50 বছর বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে এই অ্যাসোসিয়েশন কাজ করবে। আসিফ, তুমি খুব ভালো মতোই বলেছো যে যেই জায়গাগুলো নিয়ে ই কমার্স অ্যাসোসিয়েশন কাজ করেছে সেটা আমি আর ডিটেলে যাব না। আমরা সবাই জানি যে ই কমার্স অ্যাসোসিয়েশন যখন তার যাত্রা শুরু করে, একটু যদি পিছন দিক থেকে আসি, তখন অলরেডি কিন্তু ই কমার্স যখন যাত্রা শুরু করে তখন কিন্তু ডিজিটাল কমার্স পলিসি নিয়ে তখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে ডিজিটাল কমার্স পলিসি হবে। ই কমার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় সবাই একসাথে যোগ করে বাংলাদেশ ব্যাংক, প্রাইভেট পাবলিক স্টেক হোল্ডার্সরা একসাথে যুক্ত হয়ে ডিজিটাল কমার্স পলিসি করেছে। এবং সেই ডিজিটাল কমার্স পলিসির সত্যিকার অর্থে যেই আমরা অ্যাপ্লিকেশন এবং অ্যাচিভমেন্ট যে জায়গাটা আমি বলবো, অ্যাপ্লিকেশনের চেয়ে অ্যাচিভমেন্টের যে জায়গাটা বলবো, সেইটার সুযোগ হয়েছে এই কোভিড-19-এ। এই কোভিড-19-এর কারণেই কিন্তু আমাদের যেহেতু একটা ব্যাকবোন হিসেবে ডিজিটাল কমার্স পলিসি ছিল, আমরা এই ডিজিটাল কমার্স পলিসি থাকবার কারণেই আমাদের এই পুরো এই সময়টাতে আমরা কাজগুলো করে এসেছি এবং কাজগুলো আসলে অনেক সামনের ভাগে চলে এসেছে। মানুষ যে জায়গাগুলোকে দেখতে পেরেছে, কেমন আমাদের ডেলিভারি সিস্টেমের লজিস্টিক্স এবং ডেলিভারি সিস্টেমস এর অনেক চ্যালেঞ্জ ছিল। লজিস্টিক্স ডেলিভারি সিস্টেম গুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, পুরো সিস্টেমটা স্ট্রিমলাইন হয়েছে। যদি মনে থাকে, এখানে হোসনে আপা আছেন, আমাদের অত্যন্ত প্রিয়, ভালোবাসার একজন মানুষ, আস্থার একজন মানুষ, নারীর সকল নারী উদ্যোক্তাদের জন্য একটা ইন্সপিরেশন। 18ই মার্চ আমরা প্রথম বিজনেস কন্টিনিউটি প্ল্যান হিসেবে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রীর লিডারশিপে সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা বিজনেস কন্টিনিউটি প্ল্যান করা হয়, যেটা ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে একটা বিজনেস কন্টিনিউটি প্ল্যান দেয়া হয় এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেয়া হয়। এবং সেখানে কিন্তু লজিস্টিক্স ডেলিভারি একটা অনেক বড় পিলার ছিল, যেই জায়গাটাতে অ্যাকচুয়ালি এই কোভিড-19-এর কারণে আমাদের লজিস্টিক্স ডেলিভারির হাজারো চ্যালেঞ্জ রয়েছে, তারপরেও অনেক কিছু স্ট্রিমলাইন হয়েছে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অর্থাৎ আমাদের প্রান্তিক পর্যায়ে যারা চাষবাস করছে তাদের ন্যায্য পাওনা, তাদের প্রোডাক্ট গুলো যাতে সবসময় এই টোটাল ডেলিভারি সিস্টেমের মধ্যে থাকে, তখন ই কমার্স অ্যাসোসিয়েশন আইসিটি মন্ত্রণালয়ের ফুড ফর নেশনের সাথে সংযুক্ত হয়ে এই টোটাল ডেলিভারি সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এবং সেখানে শুধু ফুড ডেলিভারি না, মেডিসিন
এবং ফুড এবং সবজি নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে তখন আমরা ডেলিভারি দিয়েছি। তাতে করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা একটা সিস্টেমে পড়েছে। ওয়্যার হাউজিং এর কথা বলেছে একটু আগে জিয়া, এই জায়গাগুলো ফোকাসে এসেছে, পলিসি মেকারদেরও ফোকাসে এসেছে। তারপরে যদি আমি আসলে বলি যে আমাদের পেমেন্ট সিস্টেমে আমরা দেখেছি ক্যাশ অন ডেলিভারি ছিল, এবং টোটাল কোভিড এর মধ্যে আমরা ডিজিটাল পেমেন্ট সিস্টেমটা কমপ্লিটলি ডিজিটাল পেমেন্ট একেবারে ডাবল হয়ে গিয়েছে। মোবাইল ওয়ালেট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফাইন্যান্সিয়াল যে ইনক্লুশন সেটা আমরা পুরোটাই ফোকাস করলাম। একটু আগে এখন এখানে প্রচুর ডিজিটাল বায়ার তৈরি হয়েছে, একই সাথে ডিজিটাল উদ্যোক্তা তৈরি হয়েছে। আম মেলার কথা তুমি বলেছো, আম মেলা কেন করেছি? আম চাষিরা ন্যায্য আমের মূল্য পাচ্ছিল না, আম নষ্ট হচ্ছিল, এবং আম মেলার মাধ্যমে আমরা 1,52,000 পরিবারকে ফরমালিন মুক্ত আম চাষির আম, যেখানে আম বাগান থেকে সরাসরি দেওয়া হয়েছে। সুতরাং এইগুলো আমাদের একটা বড় সাকসেস স্টোরি। ডিজিটাল হাটে মানুষ কখনো অনলাইনে গরু কেনার কথা ভাবেনি, বাংলাদেশের হিস্ট্রিতে ছিল না, কিন্তু এই সময় আমরা যখন উত্তর সিটি কর্পোরেশন, বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখানে ঢাকার বিভাগীয় কমিশনারের কথাও আমি বিশেষভাবে কৃতজ্ঞতার সাথে মনে করছি, এবং এই যে একসাথে সমন্বয় করে আমরা মাত্র 3 সপ্তাহে দেখলাম 27,000 গরু অনলাইনে বিক্রি হলো, মানুষ কিনেছে। তার মানে মানুষের সেই ডিজিটালি আমাদের প্রচুর বায়ার তৈরি হয়েছে। একই সাথে শুধুমাত্র আমাদের ডিজিটাল হাটকে কেন্দ্র করে আমরা দেখলাম নারী উদ্যোক্তাও তৈরি হয়েছে। আমরা যদি ডেইরি ফার্মে যাই, এখানে প্রান্তিক পর্যায়ে যারা ডেইরি টেক কেয়ার করে, যারা দুধ দোয়ায়, সেখানে সবাই কিন্তু নারী। সুতরাং প্রান্তিক পর্যায়ের সমস্ত উদ্যোক্তাদেরকে আমরা সংযুক্ত করতে পেরেছি। এই যে কর্মযজ্ঞগুলো হয়েছে, এবং তারপরে টিসিবির সাথে পেঁয়াজের যে ন্যায্য মূল্য আজকে যেটা পাচ্ছে, যেটা একটা সময় পেঁয়াজের যে দাম থাকে, সেটাও সেখানে আজকে ই কমার্স অ্যাসোসিয়েশন এবং এখানে এই টিসিবির সাথে যে টিম কাজ করেছে তাদের কাছেও কৃতজ্ঞতা। এই যে কাজগুলো হয়েছে মানব সেবার মাধ্যমে, প্রচুর মানুষকে আমরা তাদেরকে ফ্রি আমরা ফুড দিয়েছি, আমাদের একটা ডেডিকেটেড টিম কাজ করেছে। এই কাজগুলো মাধ্যমে আমরা করতে পেরেছি শুধুমাত্র আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু অলরেডি ছিল, ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছিল, আমাদের একটা পলিসি ফ্রেমওয়ার্ক ছিল, এবং আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আজকে ইউনিয়ন পর্যন্ত পৌঁছেছে। ব্রডব্যান্ড আমাদের ফাইবার অপটিক্স এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সবকিছু আমাদের, যখন ফাইবার অপটিক্স আগামী 2 বছরের মধ্যে কমপ্লিট বাংলাদেশ কভার করবে, তখন কিন্তু আমাদের সুলভ মূল্যে ইন্টারনেট কানেক্টিভিটি থ্রু ব্রডব্যান্ড বলি, থ্রু আমাদের ফাইবার অপটিক্স, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা পাচ্ছি, এবং আমাদের ইন্টারনেটের 5 বছর আগেও যেই দাম ছিল, এখন কিন্তু সুলভ মূল্যে ইন্টারনেটের কানেক্টিভিটি পাচ্ছি। এই সবগুলোই কিন্তু এক একটা ব্যাকবোন। এবং আমি যে জায়গাটা বলতে চাচ্ছি, এখানে অনেকগুলো সাজেশন চলে এসছে, যেমন আমাদের হাইটেক পার্কের কাছে জিয়া যেই আইডিয়াটা সাবমিট করেছে, আমাদের ইউএনডিপির একজন আমাদের আমি ওর নামটা ভুলে গেছি, যেটা বলছিল যে আমরা স্মল মিডিয়াম এন্টারপ্রেনারদেরকে কি করে আমরা অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মের মাধ্যমে আরো বেশি কানেক্টেড করতে পারি। দিজ আর দ্য অপরচুনিটিস অ্যান্ড দিজ আর দ্য ইনোভেশনস। এবং আমার কাছে যেটা মনে হয় যে আমরা নিজেরাও জানি না, আমরা হয়তো আমাদের নিজেদের অজান্তে আমরা একটা হিস্ট্রির পার্ট হয়ে থাকলাম, এবং আমরা কিছু সাকসেস স্টোরি তৈরি করলাম, যেটা আমার কাছে মনে হয় আজকে, যেটা পরশুদিন আমাদের একটি মিনিস্ট্রিয়াল কনফারেন্সে আমাদের আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় ছিলেন, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ ইজ নট গোয়িং টু বি দ্য ফলোয়ার, বাংলাদেশ উইল ক্রিয়েট অ্যান এক্সাম্পল। আজকে আমরা যে সাকসেস স্টোরি করেছি, আমি বিশ্বাস করি আমাদের এই সাকসেস স্টোরি গুলো কিন্তু বাইরে আজকে রেপ্লিকেট হতে পারে, কারণ আমরা আজকে যে কনফিডেন্সের জায়গাটা অর্জন করেছি এবং আমাদের যে টোটাল ইকোনমিক সাস্টেইনেবিলিটির মধ্যে আমরা থাকতে পেরেছি, এটা শুধুমাত্র আমাদের একটা পলিসি ব্যাকবোন ছিল বলে। আর শুধু অর্থনৈতিক কেন, আমি যদি বলি সোশ্যাল সিস্টেমটাও আমরা সাস্টেইন করেছি। আমাদের এন্টারটেইনমেন্ট, অনলাইনের মাধ্যমে আমরা এন্টারটেইনমেন্ট চালু ছিল, জুডিশিয়ারি সিস্টেম, এডুকেশন, হেলথ, সবকিছুই মোটামুটি আমাদের চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ এখনো আছে।
আমার কাছে বরং মনে হয় যে আজকে যে সাজেশন গুলো আমরা পেয়েছি আসিফ, সেগুলোর মাধ্যমে আমাদের পলিসি ইমপ্লিমেন্টেশনে এখন অনেক কিছু আমরা লার্ন করেছি ওভার লাস্ট 9 মান্থস। আমরা বরং একটা পলিসি ইমপ্লিমেন্টেশনে আমরা যা যা শিখেছি, যা যা দেখেছি, সেখানে আমরা কি করে মডিফাই করতে পারি, এখানে যে সাজেশন গুলো আছে পলিসি মেকারদের সাথে, সেই জায়গাটা আমরা ফোকাস করতে পারি 2021, 22, 23 এই জায়গাটাকে আমরা ফোকাস করে। কারণ বাংলাদেশ এখন এলডিসি গ্রাজুয়েশনের পথে এবং আশা করছি আগামী 3-4 বছরে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েট করবে। সুতরাং এখনই একটা সময়। আর আরেকটি কথা উঠে এসেছে যে ডিজিটাল লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি, এই জায়গাতে আমাদের অনেক গ্যাপ রয়েছে। এইখানে আমরা একটা আলাদা, আমার মনে হয় যে আমরা একটা প্ল্যানিং, আমরা একটা ম্যাপিং করতে পারি, আমরা একটা প্ল্যানিং করতে পারি যে ডিজিটাল লিটারেসি এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি আমরা আলাদা করে, দের শুড বি আলাদা একটা প্রজেক্ট যেখানে আমরা কাজ করতে পারি। আমি আপাতত এইটুকু বলছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাইটেক পার্কের হোসনেহারা আপা, যিনি সবসময় আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন এবং তিনি নিজেও বলেন যে উদ্যোক্তা হতে পারতাম না, এবং আমি মনে করি আপা আপনি সবসময় উদ্যোক্তা হতে পারতেন এবং আপনি, আপনার হাতে যত উদ্যোক্তা তৈরি হয়েছে সেটা আনবিলিভেবল। এখানে পোস্টাল ডিজি ছিলেন, আমি যখন আমি ওনার কথা শুনছিলাম, আমাদের কিন্তু একটা অনেক বড় ডেলিভারি নেটওয়ার্ক আছে। পোস্ট অফিস আমাদের একটা প্রাণের জায়গা। সুতরাং সেখানে আমাদের যে অপরচুনিটিটা ই পোস্ট এবং ই ডেলিভারি নিয়ে আমরা কাজ করেছি, সেখানে কাজের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে কিছু স্থবিরতা আছে, সেই জায়গাগুলো। আপা আমি এখনো আছি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আপনি আমি যেটা বলছিলাম যে আমাদের ই পোস্ট এবং আমরা পোস্ট অফিসের সাথে ডেলিভারি সিস্টেমকে আরো অনেক ত্বরান্বিত করতে পারি। আমরা কোভিড-19 এর সময়ও দেখেছি আমরা পোস্ট অফিসের বিশাল বড় একটা সাপোর্ট পেয়েছি, কিন্তু কাজ করতে গিয়ে আমাদের মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় আমরা অনেক বেশি ইমপ্রুভ করতে পারি। এবং বাংলাদেশে এই কোভিড-19 এর কারণে একটা ইউনিক সিচুয়েশন আমরা দেখলাম যে হাউ private sector and public sector has worked together hands in hand. So এইটা কিন্তু আমরা আরেকটা এক্সাম্পল। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পোস্ট অফিসের সাথে এখনো আমাদের অনেক কিছু কাজ করার অপরচুনিটিস রয়েছে। আর আসিফ, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং এখানে যারা যারা এই বক্তব্য দিয়েছে, এবং অবশ্যই আজকে আইসিটি ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি, ই কমার্স অ্যাসোসিয়েশনকে আজকে অ্যাকনলেজ করবার জন্য, এবং অবশ্যই আমাদের স্বপ্ন এবং আমাদের কাজ আজকে অ্যাওয়ার্ড পাওয়ার মধ্যে দিয়ে আমাদের কাজ এবং আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল, এবং আমাদের এন্টারপ্রেনারদের এবং আমাদের এখানে যত ব্রিলিয়েন্ট আমাদের ইসি রয়েছে, মেম্বার্স রয়েছে, তাদের ইনোভেশনেরও আরেকটা চ্যালেঞ্জ চলে আসলো সামনে। আসিফ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সেই আপনি আসলে পুরো জিনিসটা খুব সুন্দর একটা সাম আপ এনে দিলেন। তারপর আসলে এই সময় আরেকটু জানাতে চাই যে আসিফ, আমি একটু বলতে চাচ্ছি, আমি ডিজি পোস্ট একটু বলতে চাচ্ছি, এই শমিকা স্যার ম্যাম যেগুলা বললেন আর কি, উনার কোন কোন জায়গায় আমরা আরো কাজ করতে পারি, এটা একটু আইডেন্টিফাই করার জন্য একটু আপনাদের সাথে আমার বসা দরকার। একটু কেউ যদি আসেন আমার সাথে, তাইলে একটু এই বিষয়গুলো আমি অ্যাড্রেস করতে চাই। প্রয়োজন হলে স্যার আমরা আগামীকালকে একবার আপনার সাথে দরকার হলে স্যার প্রয়োজনে দেখা করব, তারপরে এজেন্ডাগুলো সাজিয়ে আমরা একসাথে আরো সিনক্রোনাইজ হয়ে একসাথে দরকার একসাথে বসে আমরা কাজ করব, কারণ আমরা চাই সবাই মিলে আমাদের প্রত্যেকে। ডিজি সাহেব, আপনার সাথে আমাদের বসতে হবে। প্যান্ডামিককে বেশ কিছু আমাদের লার্নিং হয়েছে, আমার মনে হয় এই লার্নিং গুলো যদি আমরা শেয়ার করতে পারি, ওয়্যার হাউজিং নিয়ে ডেলিভারি যে জায়গাগুলো আছে, এখানে জিয়া আছে, আমরা একসাথেই কাজ করছিলাম। আমরা মনে হয় দেয়ার আর অ্যাম্পল অফ অপরচুনিটিস, আমাদের যে লার্নিং গুলো আপনার সাথে আমরা অবশ্যই শেয়ার করব। ওকে ওকে, ধন্যবাদ। সিরাজ ভাই, যদি একটু সময় যদি আমি একটা দৃষ্টি আকর্ষণ করছি, সিরাজ ভাই, পোস্ট অফিস এই করোনার মধ্যে ওই হোম ডেলিভারিটা আসলে বন্ধ রেখেছিল গত 8-9 মাস ধরে। তো আমাদের আসলে ডেলিভারি তো আমাদের এখন কনজিউমাররা অনেক মডার্ন হয়েছে, দে অ্যাকচুয়ালি এক্সপেক্ট হোম ডেলিভারি। তো এখনো কিন্তু কাউন্ট বা উইন্ডো ডেলিভারি আছে। তো আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, যদি এখন যদি সিচুয়েশন নর্মাল হয়ে গেছে, যদি হোম ডেলিভারিটা আবার শুরু করা যায় যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে আসলে ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক, আমাদের হোম ডেলিভারি বন্ধ ছিল কারণ ওই যে
করোনাকালীন সময়ে মানুষের বাড়িতে গেলে মানুষও ভয় পাইতো, আমার কর্মচারীও ভয় পাইতো। জি ঠিক আছে, এখন তো হোম ডেলিভারি শুরু হয়েছে, আমি এটা দেখবো এটা। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এর মাঝে আমাদেরকে আমাদের জিয়াউল আলম স্যার একটা মেসেজ দিয়েছেন, যেহেতু 8টায় আসলে একটি ইন্টারেস্ট আমরা জানি আজকে ডিজিটাল বাংলাদেশের আন্তর্জাতিক সেমিনার, উনি সেইখানে ইমিডিয়েটলি একটু জয়েন করে আবার উনি চলে গিয়েছেন। উনি জানিয়েছেন যে হোসনে আরা আপা যেন উনার হয়ে ক্লোজিং রিমার্কসটা দেয়, তো আমরা আবার আপনার কাছে লাস্টে যাব। এর আগে আমি একটু আসবো, আর এর মাঝে আবার আমাদের নাহিম রাজ্জাক স্যারও জানিয়েছেন উনি কয়েকবার কানেক্ট করতে চাচ্ছেন, কিন্তু এনিহাও উনার সার্ভার প্রবলেমের জন্য উনি বারবার কেটে যাচ্ছেন। সো আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, উনাদের আসলে ডিউটিটা শেষ সময় ছিল, তো আমরা জানি না ঠিক এই মুহূর্তে উনি কানেক্টেড হতে পারছেন কিনা। সো এর মাঝে আমি একটু শফিকুজ্জামান স্যারকে একটু বলবো যে বাণিজ্য মন্ত্রণালয়ের পার্সপেক্টিভ থেকে আমাদের আরেকটি বড় ইস্যুতে, এবং আপনারও একটা এই বিষয়ে প্রশ্ন ছিল, সেই সব বিষয় নিয়ে আসলে আমি বলবো যে খুব অল্প করে, কারণ আমাদের প্রোগ্রামের আসলে প্রায় সময় শেষ, আর 3 মিনিট আসলে সব মিলে আছে, একটু যদি অল্প করে স্যার একটু ধন্যবাদ আসিফ। আমি জাস্ট 1 মিনিট নেব, যেহেতু একটা প্রশ্ন এসছে। তা প্রথমে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি, যেহেতু আমি প্রারম্ভিক বক্তব্যে ডিটেলসটা বলেছি শমী আপা আপনার এই অ্যাচিভমেন্টের জন্য, এবং আপনি কিন্তু গতকালকে মিনিস্ট্রি অফ কমার্সকে আরেকটা অ্যাচিভমেন্ট এনে দিয়েছিলেন, ডিজিটাল ওয়ার্ল্ড 2020-তে ই কমার্সে আমরা বাণিজ্য মন্ত্রণালয় পাবলিক সেক্টর থেকে আমরা সম্ভাবনা পেয়েছি আইসিটি ডিভিশনে। যে বিষয়টা এসছে যে আমাদের মিস নাসিমা আক্তার নিশা ট্রেড লাইসেন্সের ইস্যু নিয়ে কথা বলেছেন, যেহেতু এখানে কোনো অ্যাড্রেস বা কমার্শিয়াল এন্টিটি নেই। এই বিষয়টা আসলে আমাদের অ্যাড্রেস করা দরকার, কারণ আমি যেহেতু এই সেক্টর নিয়ে অনেকদিন ধরে কাজ করছি, সেখানে আমাদের যারা ছোট ছোট উইমেন এন্টারপ্রেনার আছে তাদের কোনো অ্যাড্রেস নেই, যেটা হয়তো হোম অ্যাড্রেসটা ইউজ করা যাচ্ছে না। এই বিষয়টা ডিল করে আসলে সিটি কর্পোরেশন, এবং আপনাদের জেলা পর্যায়ে যেগুলো আছে পৌরসভা, এবং একদম গ্রাম পর্যায়ে ইউপি চেয়ারম্যান এই ট্রেড লাইসেন্সটা দেয়। তা আমার মনে হয় আমরা যদি মানে থেকে ইক্যাব থেকে একটা, যেহেতু আমরা ইক্যাবের কিন্তু এনটিটি মিনিস্ট্রি অফ কমার্স, আমরা মিনিস্ট্রি অফ কমার্স আমাদের লাইন মিনিস্ট্রি আপনাদের, সেই ক্ষেত্রে আপনারা যদি এই বিষয়টাকে শুধু অ্যাড্রেস করে আপনারা মিনিস্ট্রি অফ কমার্সের ইন্টারভেনশন চান, আমরা অবশ্যই লোকাল গভর্নমেন্ট ডিভিশন যে আছে এবং আমাদের বিশেষ করে ঢাকা 2 সিটি কর্পোরেশনের সাথে আমরা একটা ইন্টার এজেন্সি মিটিং করব, এখানে আপনারাও থাকবেন। এইটাকে কিভাবে সহজীকরণ করা যায়, কারণ আমাদের ট্রেড লাইসেন্সের যে ফরম্যাটটা আছে বা আছে, এটা আসলে একটা পুরানো একটা বিষয় ছিল। তো এখন আসলে আমরা যেহেতু ডিজিটালি আমরা অনেক বেশি আমরা ফোকাস, সেক্ষেত্রে এই যে এই ইস্যুগুলো, যেমন ই কমার্সে তো আসলে ওইভাবে কোনো অ্যাড্রেস নেই, এটা তো একটা ওয়েব বেসড একটা সার্ভিস, সেখানে এই বিষয়টা আমরা অবশ্যই অ্যাড্রেস করব। যদি আপনারা এই আপনাদের প্রবলেমটা আমাদের মিনিস্ট্রি অফ কমার্সের ইন্টারভেনশন যদি রিটেন চান, তাহলে অবশ্যই আমরা ইন্টারমিনিস্টার মিটিং করে আমরা এটা সমাধান করব। আর একটা যেটা আছে কোম্পানি ফরমেশনের জন্য আমাদের আরজেএসি আছে, এবং আপনারা জানেন ইজি অফ ডুইং বিজনেসে বাংলাদেশ যে এগিয়ে এসেছে, সেটার মূল ভূমিকাটা ছিল কিন্তু আপনার এই আরজেএসি, যে আমাদের কোম্পানি আইনের কিছু সংশোধন, এবং আমরা যে ফিটা কিন্তু অলরেডি কমিয়ে দিয়েছি কোম্পানি ফর্ম করার জন্য, যে ফিটা আমরা কমিয়ে দিয়েছি। এবং আমি মনে করি যে ট্রেড লাইসেন্সের যে ফিটা আছে সেটা নিয়ে আমরা নেগোসিয়েশন করে একটা মানে সমাধান আসতে পারবো। আর কোলাটারাল কিছু ইস্যু আছে ব্যাংকের, যে আপনার যেহেতু মর্টগেজ বা এগুলো দিতে হয়, সেগুলো নিয়ে আমাদের অ্যাডজাস্ট করা দরকার। আর আমি ফাইনালি যে কথাটা বলবো, শমী আপা যেমন ইক্যাবকে নেতৃত্ব দিচ্ছেন, পাশাপাশি আমাদের শহীদ মনির ভাই উনি বিসিএস কে নেতৃত্ব দিচ্ছেন, হাকিম ভাই আইএসপিবি কে নেতৃত্ব দিচ্ছেন, ওয়াহিদ শরীফ ভাই এখানে আছেন ব্যাকো থেকে, উনি নেতৃত্ব দিচ্ছেন, এখানে বোধহয় আলমাজ ভাই নাই বেসিসের। এই যে 5টা অ্যাসোসিয়েশন, এই টোটাল 5টা অ্যাসোসিয়েশন মিনিস্ট্রি অফ কমার্স এবং আমাদের বিজনেস প্রমোশন কাউন্সিল থেকে, এই অ্যাসোসিয়েশন গুলোর সামনে এগিয়ে যাওয়ার জন্য যতগুলো প্রতিবন্ধকতা আছে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমাদের পলিসি সাপোর্ট বা আমাদের যা যা দরকার আমরা এটা কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যার। আসলে আপনার জায়গা থেকে যেই জায়গাটা আসলে উঠে আসলো, সেই জিনিসটাই কিন্তু আমরা বলছিলাম যে আমাদের সবার কোলাবোরেশনে এই ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে। এবং আমি ইকেবের জায়গা থেকে কথা দিতে চাই যে আজকের আলোচনায় যে বিষয়গুলো উঠে আসছে তাকে আমরা খুবই স্পেসিফিকলি নিচ্ছি, এবং আমরা নিজেদেরকে যেহেতু বলছি যে ই কমার্স ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর দ্য ডিজিটাল ইকোনমি, সো আমরা এটা তড়িৎ গতিতে করে দেখাবো। এবং আমরা যেই পয়েন্টগুলো এই ডিসকাশনটাকে ক্যারি অন করার জন্য এই কামিং উইক, অর্থাৎ আগামীকাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, পুরো সেই সপ্তাহে আসলে আমরা
পুরো জিনিসটাকে প্রত্যেকের সাথে আপনাদের ইন্ডিভিজুয়ালি ফলো আপ করবো, যাতে আমরা প্রত্যেকটা আলোচনাকে শুধুমাত্র একটু ওয়েবিনার বা একটা সেমিনারে কিছু আলোচনা হলো তার মধ্যে আমরা সীমাবদ্ধতা রাখবো না। এই জন্যই কিন্তু আমরা রেপোর্টিয়ারও রেখেছি। সো আমরা এখন আবার একটু সমী আপার কাছে একটু সর্বশেষ যাব এবং আসিফ, আমি একটু ছোট্ট শফিক ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। শফিক ভাইকে একটু নোটিসে নিয়ে, শফিক ভাই আপনি চমৎকার ভাবে বলেছেন যে আমাদেরকে একটা চিঠি দেয়। আমি একটা ছোট্ট সাজেশন দিই, যেহেতু এফবিসিসিআই কিন্তু এখানে কিন্তু এফবিসিসিআই তে একটা আমাদের যেহেতু ব্যবসার বা শীর্ষ সংগঠন, তাদেরকে কিন্তু এই যে রেজিস্ট্রেশনের বিষয়টা কিন্তু নিয়ে অলরেডি অনেকগুলো কাজ করেছে। আমার মনে হয় যে আমরা যদি এফবিসিসিআই কেও অনবোর্ড করে নিয়ে আসতে পারি তাহলে খুব ভালো হয়। এবং সেই চিঠিটা আমরা যখন আপনাকে আমরা চিঠি পাঠাবো, সেই চিঠির একটা কপি আমরা চেষ্টা করব তাহলে ফেডারেশনকেও পাঠাতে। তখন আপনি যখন মিটিং গুলো করবেন তখন এফবিসিসিআই কে লুপে রাখলে আমার মনে হয় যে আমাদের জন্য খুব ইজিয়ার হবে। থ্যাংক ইউ। আপনি রাইটলি বলেছেন। আমরা বিজনেস যে অ্যাপেক বডি তারা সহ আমরা এটা নেগোসিয়েশন করবো এবং আমাদের মিনিস্ট্রি অফ কমার্সের কাজটাই কিন্তু এটা, আপনারা জানেন, এবং আমরা হোপফুলি যে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার একটু যেটা আমাদের আজকে সভাপতিত্ব করার কথা ছিলেন হচ্ছে জিয়াউল আলম স্যার, উনি জানিয়েছেন উনি যেহেতু ইন্টারন্যাশনাল কনফারেন্সটিতে যেটিতে আমাদের মাননীয় তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সুজিত ওয়াজেদ জয় স্যার থাকছেন, সেটিতে উনি জয়েন করার জন্য উনি ক্লোজিং রিমার্কসটাই আমাদের হোসনে আরা আপাকে দিতে বলেছেন। তো আমি একটু হোসনে আরা আপার কাছে একটু যাবো যে একদম ক্লোজিং রিমার্কস দিয়ে আজকের আলোচনাটিতে একটা ইতে আনার জন্য, কারণ আপনার জায়গা থেকেও আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কাজ করছেন, যে এটার অন্যতম প্রধান কম্পোনেন্ট হচ্ছে ই কমার্স। আপা আপনার কাছে। অনেক ধন্যবাদ আসিফ, এবং সকলকে এখন আমি আর করছি না আর কি, মানে অ্যাড্রেস করছি না সময়ের অভাবের জন্য। তো যেহেতু আমি এর আগে অনেকক্ষণ কথা বলেছি, বেশি সময় নিয়ে ফেলেছিলাম আমি আর কি। তো যাই হোক, আমার মনে হয় যে আজকে যে অনুষ্ঠানটা হলো এই ওয়েবিনারটা, এর মধ্যে কিন্তু অনেকগুলো পয়েন্ট বেরিয়ে আসছে, যেগুলো নিয়ে কাজ করলে কিন্তু ই কমার্স তথা ডিজিটাল ইকোনমি কিন্তু অনেকখানি এগিয়ে যেতে পারবে। তার মধ্যে যেমন হলো মালামাল যে সমস্ত সরবরাহ করা, সেটা কিভাবে আরো ফ্লেক্সিবল করা যায়, আরো সহজ করা যায়। তারপর ট্রেড লাইসেন্স বেশি আমি শফিকুজ্জামান সাহেবকে বলবো যে আমরা কিন্তু অলরেডি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা মিটিং করেছিলাম, যে আপনাদের কিন্তু ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এবং অন্যান্য জায়গাতে অনেকগুলো এরিয়াতে আছে যেখানে ফি নির্ধারিত করা নেই। তা আমরা কিন্তু অলরেডি আপনাদের এক জয়েন্ট সেক্রেটারি সাহেবের সাথে আমাদের মিটিংটা হয়েছে, আমরা সেই মিটিং এর রেজলিউশনের জন্য অপেক্ষা করছিলাম, সেটা আমরা এখনো পাইনি। তারপর এটি নিয়ে কোনো কার্যক্রম গৃহীত হয়েছে কিনা সেটাও আমরা জানি না। তা আমরা চাই যে আসলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই কাজগুলো খুব দ্রুত হোক, কারণ এই জিনিসগুলো কিন্তু অনেকগুলো আছে যেটা গেজেট করতে হবে। গেজেট না করলে পরে আমরা কিন্তু এগুলোকে কার্যকর করতে পারবো না। কাজে যখন মিটিং হবে তাহলে আপনি আশা করি যে আপনারা হাইটেক পার্কে নিয়েও মিটিং করেন, সকলকে নিয়ে মিটিং করলে আমরা আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরতে পারবো। এবং আরজিসির সাথে আমাদের একটা হয়ে গেছে, আমাদের মানে যেটা এমইউ বলবো সেটা হয়ে গেছে। কাজে আমরা কিন্তু এখান থেকে মানে সহায়তা করতে পারবো, অনেস্ট সার্ভিস থেকেও আমরা কিছু সহায়তা করতে পারবো। এবং নিশা যেটা বলেছে যে ট্রেড লাইসেন্স, যতগুলো স্টার্ট আপ কোম্পানি বা তাদের উদ্যোক্তা আমাদের হাইটেক পার্কের সাথে রেজিস্ট্রেশন করবে, তারা কিন্তু আমাদের হাইটেক পার্কের অ্যাড্রেসটা ব্যবহার করে ট্রেড লাইসেন্স করতে পারবে, সেটা আমি তাকে জানিয়েছি। কাজে এগুলো অনেকগুলো সুবিধা আমরা হাইটেক পার্ক থেকেও দিতে পারবো বিধায় আমি মনে করি হাইটেক পার্কের সাথে নিয়ে মিটিংটা করলে আমরা আমাদের দিক থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবো আর বেশি করে। তা আমি কথা বাড়াচ্ছি না, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং এই সমস্ত পয়েন্টগুলো আমার মনে হয় একটু লিখিতভাবে আমাদের কাছে যদি পাঠানো হয় তাহলে আমরা এগুলো নিয়ে কাজ করতে আরো আমাদের জন্য সুবিধা হবে আর কি। তা আমি আসিফকে এই অনুরোধটা জানাবো যে আজকে যারা রেপোর্টিয়ার আছেন তারা যেটা করছেন সেটা যেন আমাদেরকে দেওয়া হয়। আমি সকল ট্রেড বডির সভাপতিদেরকে, আমাদের শফিকুজ্জামান সাহেবকে, আমাদের শফিক কায়সার আপা যেটা সবসময় যেন বলেন, আমাকে উনি প্রশংসা করেন আর আমি ওনাকে প্রশংসা করি, আমার খুব ছোট্ট বোন নিশা, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের আমি এখানে সমাপ্তি টানছি। এবং আমি আমাদের জিএসআর এর পক্ষ থেকে আমি আজকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনগুলো আরো সুন্দর হোক সেই প্রত্যাশা করে আমি এখানে শেষ করার জন্য আমি আসিফকে অনুরোধ জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।